মধ্যে তোমার একটা থাকবে, আমি এটাও কনফিডেন্ট। এবং তোমরা নিজেরা কনফিডেন্ট কিনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1700-র মধ্যে তোমার একটা, অথবা বুয়েটের 1100-র মধ্যে একটা তোমার। দেখি তোমরা এই বিষয়ে কেউ কনফিডেন্ট কিনা, ইয়েস অর নো। এই কনফিডেন্স কার কার আছে দেখি। যারা যারা বলছে পারবে তারা আসলেই পারবে। আর তুমি যদি নিজের মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি করে সবসময় রাখো যে আমার দ্বারা হবে না, পাশের বাসার আন্টি বলছে তোমার দ্বারা কিছু সম্ভব না, ওটাই আমি মেনে নিলাম, তাইলে আসলে সম্ভব না। তো যাই হোক, আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা আগামী দিনে কিভাবে খাবো, কার সাথে বিয়ে হবে, কার সাথে থাকবো, কই থাকবো, এই টোটাল জিনিসগুলো নির্ভর করে এই যতদিন সময় আছে এডমিশনের সেই সময়টার উপরে। ভালোভাবে যদি কাজে লাগাইতে পারো তাইলে তোমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যেখানে চাচ্ছ ওইখানেই যাবা। অব্র কিছু বলো, তোমাদের সাথে তো অব্র ভাই আছে কিউএনএ বক্সে, অবশ্য পরবর্তী অব্র ভাইকে তোমরা দেখবা। আর আমাদের সাথে আগে ক্লাস হয়েছে কিনা তোমাদের জানি না, নতুন হইলেও ভালো, পুরাতন হইলেও ভালো। আমি মনে হয় একদিন পাইছিলাম নাকি ওদের, আমার খেয়াল নাই ঠিক। তোমরা একটু হ্যান্ড রেজ করো তো, আমার কি ক্লাস পাইছিলা তোমরা আগে? তোমরা কি অব্র ভাইয়ের ক্লাস পাইছো নাকি আগে বলো? হ্যাঁ হ্যাঁ পাইছে, একদিন নিছিলাম, ওই যে অনেকেই হাঁটতে তুলতে থাক। বুঝছি, ওই ব্যাচটাই মনে হয় এটা। একদিন ওই ইমার্জেন্সি আমি আসছিলাম, বুঝছো, ও আচ্ছা। ওটার জন্যই আর কি। তো যাই হোক, তো আজকে আমার কিছু বলার নাই, তোমাদের জাহিদ ভাই বলে দিছে। ফার্স্ট হাফে স্লাইড কন্ডাক্ট করবে হচ্ছে তোমাদের সবার প্রিয় জাহিদ ভাই, আর সেকেন্ড হাফে স্লাইড কন্ডাক্ট করব আমি। তাহলে হচ্ছে আমাদের কোঅপারেট করো। ওই একই কথা, কিউ অ্যান্ড এ বক্সে হাবিজাবি কোশ্চেন করবা না, শুধুমাত্র টপিক রিলেটেড কোশ্চেন করবা, ঠিক আছে? আর ভাইয়ার স্লাইড ভালো মতো শুনো। আদনা, সরি, জাহিদ শুরু করে দাও, কারণ হচ্ছে গিয়া নইলে বাচ্চে না, ওকে। কারণ নইলে বড় চ্যাপ্টার তো, লাস্টেই হবে। শুরু করো। আচ্ছা, আশা করি সবাই তোমরা মনোযোগী। এখন আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের আজকে দুইটা টপিক আছে, মানে দুইটা চ্যাপ্টার। একটা হচ্ছে প্রাণীর পরিচিতি, এটা তিনটা মানে টপিক নিয়ে একটা চ্যাপ্টার, যার মধ্যে আমরা হাইড্রা অংশটুকু পড়বো। পরে বলবো না ভাইয়া রুই মাছ পড়াবেন না, ঘাস ফড়িং পড়াবেন না, আমরা আজকে ওইটার হাইড্রা পড়বো। আর মানব শরীর তত্ত্ব, মেইনলি আমরা পরিপাকের চ্যাপ্টার পড়বো। তো এই পরিপাকের চ্যাপ্টারে যাওয়ার আগে পরিপাক জিনিসটা কি আমরা এটা সম্পর্কে একটু ধারণা নেই। মনে করো, ধরো তোমাকে আমি একটা খাবার দিলাম, ধরো তুমি সন্ধ্যাবেলা রুটি খাইছো কিংবা পরোটা খাইছো সাপোজ। তুমি চিন্তা করো এই পরোটা খাচ্ছি একটা কারণে, যাতে আমি গ্লুকোজ পাই, আমার কোষগুলা যাতে গ্লুকোজ পায়, গ্লুকোজ পায় যাতে সে এটিপি তৈরি করতে পারে। তাহলে মেনলি আমাদের কোষকে গ্লুকোজ সরবরাহ করার জন্য আমি কিন্তু পরোটা খাইছি। এখন এমন যদি হয় যে এই পরোটা আমি খাচ্ছি, আমার পাকস্থলীতে গেল, ক্ষুদ্রান্তে গেল, রক্তের মধ্যে সেটা পরোটা হয়ে ঘুরতেছে, এইটা কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব না। আমরা যা খাচ্ছি তাই রক্তের মধ্য দিয়ে ঘুরে, তাই কোষের ভিতরে ঢুকবে, এরকম হওয়া সম্ভব না। সো আমরা যা খাচ্ছি সেটাকে আগে ম্যানিপুলেট করে নিতে হবে আমাদের বডি কিংবা কোষের গ্রহণের উপযোগী করে, আমাদের বডির কোষের গ্রহণের উপযোগী করে নিতে হবে। এবং আমাদের বডি গ্রহণ করতে পারে এরকম ফর্মুলায় নেওয়াটার নামই হচ্ছে পরিপাক। সাপোজ তুমি ধরো একটা পরোটা খাইছো। আচ্ছা, আমার ঘটনাটা এরকম হচ্ছে কেন, ওপর এরকম কেন হচ্ছে? হ্যাঁ, ওইটা একটা মিনিট, একটু সমস্যা হয়েছিল মনে হয়, পরোটাটা চ্যাপ্টা হয়ে রয়েছে কেমন জানি। তো যাই হোক, আমরা ধরো একটা পরোটা খাইছিলাম, ঠিক আছে? মানে এই পরোটাটাকে আমরা ভেঙে আমরা বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত করব। প্রথমে এটাকে আমরা দাঁত দিয়ে বা বিভিন্ন প্রক্রিয়া ভেঙে আমরা ছোট ছোট অংশ বানাবো। এরপর এই তার উপরে মানে বিভিন্ন এনজাইম দিয়ে আমরা তার বিক্রিয়া করাবো। বিক্রিয়া দিয়া আমরা আলটিমেটলি কিছু খাদ্যসার তৈরি করব। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া খাদ্যসার জিনিসটা কি? যেমন আমরা যেরকমই খাবার খাই না কেন, যেমন ধরো আমরা কার্বোহাইড্রেট বা কার্বস বললাম, এই কার্বোহাইড্রেটের খাদ্য সারের নাম হচ্ছে শর্করা। আমরা যদি প্রোটিন জাতীয় কোনো খাবার খাই তাহলে আলটিমেটলি এটাকে ভেঙে হয় অ্যামিনো অ্যাসিড, মানে অ্যামাইনো অ্যাসিড। আর যদি আমরা লিপিড জাতীয় কোনো খাবার খাই তাহলে সেটার খাদ্য সারের নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে শর্করা, সরি শর্করা না, এটা হবে গ্লুকোজ।
তাহলে কার্বোহাইড্রেট যদি ভাঙে তাহলে শেষ পর্যন্ত গ্লুকোজ হবে, এই গ্লুকোজটাই হচ্ছে খাদ্যসার। প্রোটিন ভাঙলে শেষ পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড হবে, এটাই খাদ্যসার। লিপিড ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হবে, তাহলে এটাই হবে খাদ্যসার। তাহলে পরোটা যেহেতু একটা শর্করা, তাহলে তার খাদ্যসারের নাম হবে গ্লুকোজ। তাহলে এখানে কি কি জিনিস ঘটছে তুমি একটু দেখো। প্রথমে পরোটাটাকে আমি ভেঙে ছোট ছোট অংশে বিভক্ত করছি, এইটাকে আমি বলছি যান্ত্রিক পরিপাক। পরিপাকের একটা অংশ যান্ত্রিক পরিপাক, মেকানিক্যাল ডাইজেশন। এরপরে আমি এনজাইম দিয়ে বিক্রিয়া করাইছি যান্ত্রিক পরিপাক হওয়া অংশটুকুকে, এনজাইম দিয়ে বিক্রিয়া করাইছি, সেটাকে আমরা বলছি রাসায়নিক পরিপাক। তাইলে আমরা পরিপাক দুই রকম পাইলাম, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এখন তুমি চিন্তা করো, আমাদের একটা পরিপাক নালীর মধ্যে পরিপাক হইলো, এখানে গ্লুকোজ হইলো, ফ্যাটি অ্যাসিড হইলো কিংবা অ্যামাইনো অ্যাসিড হইলো। এখন পরিপাক হওয়ার পরে যে খাদ্যসারটা তৈরি হয় সেটাকে যদি আমি পরিপাক নালীর মধ্যেই রেখে দেই, তাইলে কিছুক্ষণ পরে নিম্নচাপ যদি আসে তাহলে এটা পরিবেশে বের হয়ে যাবে। তাহলে এত কষ্ট করে খাইলাম, এত কষ্ট করে পরিপাক করলাম, আবার কি এগুলা কি মল হিসেবে বের করে দিব? নো। এগুলাকে করব কি তখন, পাশের যে রক্তনালীগুলো আছে, আমরা এই পরিপাক নালী থেকে সেটাকে ট্রান্সফার করে দিব রক্তনালীর মধ্যে। তাহলে খাদ্যবস্তু পরিপাক হওয়ার পরে সেটাকে রক্তনালীতে পাঠিয়ে দেয়া, এইটার নামই হচ্ছে শোষণ। তাহলে হোপফুলি তোমরা পরিপাক এবং শোষণ দুইটা জিনিস বুঝতে পারছো। তাহলে পরিপাক হবে একটা পরিপাক নালীর মধ্যে, আর পরিপাক হওয়ার পরে সেটা রক্তের মধ্যে চলে যাবে, এটাকে আমরা বলছি শোষণ। তাহলে পরিপাক এবং শোষণ এই দুইটা জিনিসই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন বিষয়বস্তু। এখন এই পরিপাক এবং শোষণের মধ্যে পরিপাকের সংজ্ঞা দেয়া আছে, যা বললাম এইখানের মধ্যে সব আছে। উৎসেচক মানে এনজাইমের সহযোগিতায় আমরা তাকে ভাঙি, এনজাইম মানে হচ্ছে উৎসেচক। জিজ্ঞেস করো না ভাইয়া উৎসেচক কি। আবার পরিপাকের দুই রকম পদ্ধতি, একটা নাম যান্ত্রিক আর একটা রাসায়নিক। রাসায়নিক পরিপাকে কে কাজ করে? এনজাইম কাজ করে, এটুকু মনে রাখবা। এখন এই পরিপাকের বিভিন্ন অংশ আছে, এই অংশগুলোকে আমি বলি কিভাবে, যে ধরো তুমি একটা পাতিলের মধ্যে কোনো একটা খাবার রান্না করবা, বা পরিপাক মানে রান্না করা আমি বুঝাচ্ছি। তাহলে এমনি রান্না করবা, এই রান্না করতে গেলে একটা পাতিল লাগে, প্লাস এটা কিছু মশলাপাতি দেয়া লাগে। তো রান্না করার যে পাতিলটা, এই পাতিলটার নাম হচ্ছে পৌষ্টিক নালী, মানে এই পৌষ্টিক নালীর মধ্যে পরিপাক হয়, আর পৌষ্টিক গ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম কিংবা বিভিন্ন মিউকাস বা বিভিন্ন পদার্থ দিয়ে। তাহলে পৌষ্টিক গ্রন্থিগুলা কিসের সাপ্লাই দেয়? পৌষ্টিক গ্রন্থি দিয়ে মশলা সাপ্লাই দেয়, আর পরিপাক হয় কার মধ্যে? পৌষ্টিক নালীর মধ্যে। মানে এই পৌষ্টিক নালীটা কত দূর আমরা এই ছবি দেখলেই বুঝতে পারি। এখানে তুমি দেখো, একটা খাবার যখন আমরা প্রথমে মুখছিদ্র দিয়ে প্রবেশ করাই, মুখের ভিতরে গহ্বর, আমরা হা করলে যেটা দেখা যায় ওটা মুখ গহ্বরের মধ্যে নেই। এরপরে মুখ গহ্বরে নেওয়ার পরে চাবাই, তারপর ওটাকে জিহ্বা দিয়ে আমরা নাড়ি, বিভিন্ন রকম কাজ করি এখানে আমরা। এটা করার পরে তারপর আমরা গলবিল দিয়া এটাকে আমরা অন্ন নালীর মধ্যে পৌঁছে দিই। তুমি দেখো একটা বড় একটা নালী, এটাকে হচ্ছে অন্ন নালীর মধ্যে পৌঁছে দিই। এরপরে অন্ন নালী থেকে খাবারটা পাকস্থলী নামক একটা অংশের মধ্যে চলে যায়। পাকস্থলী থেকে তারপরে তুমি দেখো এই যে এই ছোট ছোট অংশগুলো, এগুলোর নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। এই যে এগুলোর নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে পাকস্থলী থেকে পরবর্তীতে যায় ক্ষুদ্রান্ত। যদিও ক্ষুদ্রান্তের তিনটা পার্ট আছে, আমরা একটু পরে দেখবো, তিনটা পার্ট আছে। ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয় সেখান থেকে চ্যাপ্টা অংশ শুরু হয়। এই যে চ্যাপ্টা বা স্ফীত অংশ, এইটুকু এইখান থেকে শুরু হয় বৃহদান্ত। বৃহদান্ত শুরু হয়ে তুমি দেখো, এই চ্যাপ্টা অংশ থেকে বৃহদান্ত শুরু হয়ে, বৃহদান্ত এই যে এই দিক থেকে যায়, এই যে টোটাল এই রাস্তাটা হচ্ছে, এটা হচ্ছে বৃহদান্ত। বৃহদান্ত নামটা হইছে, এটা হচ্ছে দেখতে মোটা এজন্য বৃহদান্ত, কিন্তু লম্বায় কিন্তু ক্ষুদ্রান্ত লম্বা। এই পেজটা একটু ক্লিয়ার করে লাগবে। তুমি দেখো ক্ষুদ্রান্ত আর বৃহদান্তের মধ্যে পার্থক্যটা তুমি একটু খেয়াল করো। ওই কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে তোমরা তাহলে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত তুমি একটু চিন্তা করো। ক্ষুদ্রান্ত সে সাইজে ছোট কিন্তু লম্বায় অনেক বেশি, আর বৃহদান্ত মোটা কিন্তু লম্বায় সে কম। তাহলে বৃহদান্ত যেখানে শুরু হয়, তুমি দেখো এই যে স্ফীত অংশটা, এইটার নাম বলি আমরা সিকাম। এই সিকামের মধ্যে একটা আঙ্গুলের মতো জিনিস বের হয়ে যায়, এইটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা জিনিস। যদি সেখানে ইনফেকশন হয় এটাকে আমরা বলি অ্যাপেন্ডিক্স। আর অ্যাপেন্ডিক্সের মধ্যে যদি কোনো কারণে প্রদাহ হয় তখন সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। অনেকে হয়তো এক্সপিরিয়েন্স আসো এটা নিয়ে। তারপরে এইটা যে এইটার নাম হচ্ছে তোমার সিকাম। সিকামের পরে এই যে এই অংশটুকু হচ্ছে কোলন, এই যে এইটুকু টোটাল রাস্তাটা কোলন। কোলন যখন উপরের দিকে উঠে বলি ঊর্ধ্বগামী, এটাকে বলি অনুপ্রস্থ কোলন। নিচের দিকে নামলে নিম্নগামী, নিম্নগামী কোলন। আর কোলনের এইখানে তুমি দেখো একটা সি আকৃতির কিংবা তোমার একটা বাঁক খাইছে এইখানে। এই যে বাঁক খাওয়া যে অংশটা, এইটা যদিও তোমাদের এই আগের স্লাইডে নাই, তাহলে এটার নাম তুমি মনে রাখবা যে সিগময়েড কোলন, এটার নাম। তাহলে যদি বলে কোলনের সর্বশেষ অংশের নাম কি, তাহলে সিগময়েড কোলন। যদি বলে বৃহদান্তের সবচেয়ে লম্বা অংশের নাম কি, তাহলে তার নাম কোলন। বৃহদান্তের কোন অংশে অ্যাপেন্ডিক্স থাকে? সিকামের মধ্যে অ্যাপেন্ডিক্স থাকে। কোশ্চেনের প্যাটার্ন গুলো আসতে পারে এইভাবে। তাহলে আমরা আগের স্লাইডে একটু যাই।
তুমি দেখো তাহলে পৌষ্টিক নালীর মধ্যে মুখছিদ্র, মুখগহ্বর আছে, তারপর গলবিল, এখানের মধ্যে দাঁত আছে, জিহ্বা আছে, তোমরা জানো তো, গলবিল, অন্ননালী, এরপরে পাকস্থলী, এরপরে অন্ত্র এবং পায়ুছিদ্র। তোমরা দেখবা যে অন্ননালীর মধ্যে যে একটা অন্ননালীর সংকোচন প্রসারণের মাধ্যমে এই খাবারটা নিচের দিকে নামে। এমন না যে আমরা একটা জিনিস গিলে ফেললাম টুস করে পাকস্থলীতে যে পড়ে গেছে, এরকম হয় না। অন্ননালীর পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটা আস্তে আস্তে নিচের দিকে নামে। এই নিচের দিকে নামার এই প্রক্রিয়াটাকে আমরা তখন বলি পেরিস্টেলসিস। যদিও এটা পেরিস্টেলসিস পাকস্থলী সহ ক্ষুদ্রান্তের সব জায়গায় হয়। তাহলে খাদ্যবস্তুর সংকোচন প্রসারণের মাধ্যমে নিচের দিকে নামা এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি পেরিস্টেলসিস। পেরিসেল জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? এরপরে পাকস্থলী, অন্ত্র এবং ক্ষুদ্রান্ত। অন্ত্র আবার দুই রকম, চিকন কিন্তু লম্বা, এটার নাম ক্ষুদ্রান্ত, মোটা কিন্তু একটু মানে লম্বায় কম, এটাকে আবার বৃহদান্ত। এর তিনটে অংশ আছে, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এইটাকে আমি মনে রাখতে পারি ডিআইজি হিসেবে, যে ডিউডেনাম, ইলিয়াম এবং জেজুনাম। তাহলে ডিউডেনাম ইলিয়াম কিন্তু দুই রকমের আছে, ইএলইইউএম, সরি আইএলইইউএম, আর এটা আইএলআইইউএম। এই দুইটা ইলিয়াম কিন্তু তোমাদের আছে। মানে দুইটা ইলিয়াম কোনটা কি, তুমি এখানে দেখো, একটা হচ্ছে ই যুক্ত ইলিয়াম আর এটা হচ্ছে আই যুক্ত ইলিয়াম। তাহলে ইটা অনেকটা পেঁচানো, ক্ষুদ্রান্তের নাড়িভুড়ি গুলো থাকে পেঁচানো। তাহলে ই যুক্ত ইলিয়ামটা পাওয়া যায় আমাদের ক্ষুদ্রান্তে, ক্লিয়ার। আর আই যুক্ত ইলিয়ামটা পাওয়া যায় শ্রোণী অস্থিচক্র, অথবা আমরা বলি হিপ বোন, ওটাকে আমরা হিপ বোন বলি। হিপ বোনে আই যুক্ত ইলিয়াম পাওয়া যায়। তাহলে তুমি ডিআইজি মানে কি ক্ষুদ্রান্তের অংশ, আর বৃহদান্তের অংশ হচ্ছে সিকাম। সিকামটা আমরা ইম্পর্টেন্ট এই কারণে পড়ি কারণ এখানে অ্যাপেন্ডিক্স পাওয়া যায়। কোলন এই কারণে আমরা পড়বো কারণ বৃহদান্তের সবচেয়ে লম্বা অংশের নাম হচ্ছে কোলন। এরপরে মলাশয়, মল তৈরি হয়ে মলাশয়ে জমা হবে, এরপরে পাই ছিদ্র দিয়ে প্রকৃতিকে আমরা এগুলো দান করে দিব। এগুলো হচ্ছে পৌষ্টিক নালীর অংশ। এখন পৌষ্টিক গ্রন্থি আছে 5 রকমের, মনে রাখবা 5 রকমের হইতে পারে, যদি এখানে দুইটা তোমাদের একসাথে দেয়া। 5 রকমের লালা গ্রন্থি, এ দেখবা আমরা 3 জোড়া আছে। আমাদের যকৃৎ, দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। আমাদের একটা মিশ্র গ্রন্থি আছে আমাদের দেহের মধ্যে, যেটাতে অন্তঃক্ষরাও আছে, বহিঃক্ষরাও আছে, সেটাকে আমরা বলছি অগ্নাশয়। ওই যে তোমরা ইনসুলিন পড়ছো, ওই ইনসুলিনের কারখানা হচ্ছে এই অগ্নাশয়। এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক শব্দটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে যে আসলে গ্যাস্ট্রিক শব্দের অর্থ কি। গ্যাস্ট্রিক শব্দের অর্থই হচ্ছে স্টমাক, মনে রাখবা, গ্যাস্ট্রিক মানেই হচ্ছে স্টমাক। আমরা প্রায় বলে ফেলি যে অমুকের গ্যাস্ট্রিক হয়েছে, আরে ভাই গ্যাস্ট্রিক বা পাকস্থলী তো ব্রুনি অবস্থায় তৈরি হয়। আজ থেকে 30 বছরের একজন মানুষ এসে বলছে আমার গ্যাস্ট্রিক হয়েছে, তাহলে এত বছর সে খাইছে কি দিয়ে? গ্যাস্ট্রিক শব্দের অর্থই হচ্ছে স্টমাক। এখন এখানে অনেক গ্যাস হইতে পারে, গ্যাস্ট্রিক, এখানে গ্যাস ফরমেশন হইতে পারে। এরপরে তোমার এই গ্যাস্ট্রিকের মধ্যে অ্যাসিড ফরমেশন হইতে পারে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, আলসার হইতে পারে, গ্যাস্ট্রিক আলসার। তাহলে মনে আজ থেকে তুমি এটাকে মানে কি খালি গ্যাস্ট্রিক বলবা না, গ্যাস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে স্টোমাক। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি এগুলো থাকে অসংখ্য থাকে। আন্ত্রিক গ্রন্থি মানে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে গ্রন্থিগুলো পাওয়া যায় তাকে বলি আমরা আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি অসংখ্য পাওয়া যায়, আন্ত্রিক গ্রন্থি অসংখ্য। বলছে তুষি, বলছে লালা গ্রন্থি রিসেন্টলি একজোড়া আবিষ্কার হয়েছে, এটা টিউবারিয়ান লালা গ্রন্থি ভাই। ওটা হচ্ছে তোমার এখনো বই আসে নাই, তোমার ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি জানো, থ্যাংক ইউ তোমাকে। তাহলে তুমি দেখো লালা গ্রন্থি থাকে 3 জোড়া আমরা দেখবো, আর যকৃৎ থাকে আমাদের বডিতে একটা, অগ্ন্যাশয় একটা, গ্যাস্ট্রিক গ্রন্থি অসংখ্য, আন্ত্রিক গ্রন্থি অসংখ্য। এবং এই গ্রন্থির সবগুলোর সম্মিলিত কাজ হচ্ছে পরিপাকের জন্য মশলা যোগান দেয়া, তাই না? মশলা যোগান দেয়। অ্যাপেন্ডিক্সের কাজ এখন পর্যন্ত পৃথিবীরা বিজ্ঞানীরা জানতে পারেন নাই ভাইয়া, এজন্য অ্যাপেন্ডিক্সকে এখনো নিষ্ক্রিয় অঙ্গের কাতারে ধরা হয়। পৌষ্টিক নালীর বিভিন্ন পার্টস এর নামগুলো দেখো, তুমি অন্ন নালী তো পড়াই লাগবে তোমার। টোটাল পৌষ্টিক নালী এই যে আমাদের এই এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে এই এক্সিট পয়েন্ট পর্যন্ত, এই যে টোটাল রাস্তাটা, এটা হচ্ছে 8 থেকে 10 মিটার লম্বা। তাহলে টোটাল পৌষ্টিক নালী, এটাকে আরেকটা নাম পরিপাক নালী আমরা বলতে পারি। এটা টোটাল নালীটা হচ্ছে 8 থেকে 10 মিটার লম্বা। এর মধ্যে এই যে অন্ন নালী, এইটা হচ্ছে 25 সেন্টিমিটার লম্বা। এরপরে তুমি দেখো ডিউডেনামও 25 সেন্টিমিটার, 30ও আছে, 25 থেকে 30-এর মধ্যে হইতে পারে। আর পাকস্থলী 30, আমরা পাকস্থলী ক্ষেত্রে দেখবো লম্বায় 30, প্রস্থে 15। তাহলে একটু হিসাবটা তোমরা দেখবা। তাহলে তুমি দেখো এই যে ক্ষুদ্রান্ত বৃহদান্তের প্যাচ লাগাবা না, ক্ষুদ্রান্ত সে সাইজে ছোট কিন্তু লম্বায় বেশি, বৃহদান্ত সাইজে বড় কিন্তু লম্বায় কম। নিচে আসে প্রশ্ন এরকম ভাবে যে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ অথবা নিচের কোনটি বৃহদান্তের অংশ নয়, এই টাইপের কোশ্চেন। তাহলে ডিআইজি হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের অংশ। এই যে কোশ্চেন বলতে বলতে চলে আসছে এটা, যে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ। এই পোলটা তোমরা একটু দেখে শুনে অ্যান্সার করবা। ভুল করে ক্লিক করে ফেললে তো 1 মার্ক তো পাবাই না, বরঞ্চ তোমার 0.25 মার্কস কাটা যাবে আরো। এই আন্ডা বাচ্চা 2-3টা ভুল করছে। এ, দেখে শুনে ক্লিক করো, ঠিক আছে?
তোমাদের আমল নামা একটু দেখো, এটা যে পায়ু, এটা মাত্র 59% তোমরা অ্যান্সার করছো। এটা তো সবাই জানা উচিত ছিল। সিকাম, কোলন এবং মলাশয়, এই তিনটা হচ্ছে। আর পায়ু মানে একটা ছিদ্র জাস্ট। মলাশয় থেকে মলটা যখন মল থেকে ইচ্ছা হয় তখন পায়ে দিয়ে আমরা কি করে দেই, পরিবেশকে এটা দান করে দিই। পায়ু জাস্ট একটা ছিদ্র, আর কিছু না। পরিবেশও আমাদের কাছে কিছু জিনিস পায়। ওকে, আমরা মুখগহ্বরের মধ্যে আসি এখন। মুখগহ্বরের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এইখান থেকে কোশ্চেন প্রায়ই আসে, মেইনলি দাঁত নিয়ে প্রশ্নগুলো আসে। যে আমাদের মুখগহ্বরের মধ্যে প্রথমত তোমার মুখে যদি আমি একটা খাবার দিই, ধরো তুমি হুট করে চোখ বন্ধ করে আছো, তোমার মুখের মধ্যে আমি একটা জিনিস দিলাম, তুমি কি করবা বলো? আন্ডা বাচ্চারা বলো, তোমার মুখের মধ্যে আমি একটা জিনিস দিছি, তুমি কি করবা তখন? বলো কি করবা? মুখের মধ্যে জিনিস দিলাম। হ্যাঁ, রাইট। ফাহমিদা বলছে চিবাবো। এখন তোমার মুখের ভিতরে একটা পাথর দিয়ে দিলাম, তুমি চিবানো শুরু করবা? নো। আগে আমরা স্বাদ নিব, আমরা ফিল করবো এই জিনিসটা খাওয়ার উপযোগী কিনা। এই যে জিনিসটা যে স্বাদ নেই, এটাকে আমরা বলি টেস্ট বার্ড। এটাকে আমরা বলি টেস্ট বার্ড, অথবা বাংলায় বলে আমরা বলি স্বাদকুড়ি। আমরা বলি সাতকুড়ি। তাইলে প্রথমে আমরা টেস্ট বার্ড বা সাতকুড়ি দিয়ে আমরা কি করি? মানে এই সাতকুড়ি এক এক রকমের আছে। স্বাদ তো তিতা আছে, টক আছে, ঝাল আছে। ঝাল যদিও কোনো স্বাদ না, বিটার আছে, তোমার এই লবণাক্ততা আছে, মিষ্টি আছে। তো তুমি দেখো কোনো জিনিস মিষ্টি কিনা এটা আমরা জিহ্বার সামনের অংশ দিয়ে বুঝতে পারি। কারণ হচ্ছে জিহ্বার অগ্রভাগে মিষ্টি জাতীয় খাবারের অনুভূতি গ্রহণের জন্য সাতকুড়ি পাওয়া যায় জিহ্বার অগ্রভাগে। আর জিহ্বার অগ্রভাগের দুই দিকে তুমি পাওয়া যায়, দেখো সল্টি, যে এইটুকু অগ্রভাগের দুই পাশ। অগ্রভাগের দুই পাশ এটা হচ্ছে লবণাক্ততা। আর পিছনের দিকের দুই পাশ, এটা দিয়ে আমরা দেখি যে টক আর তিতা কিনা কোনো একটা খাবার, সেটা দেখি আমরা পিছনের অংশ দিয়ে। সিম্পলি মনে রাখবা, কোনো জিনিস খাইলে আমরা মনে করি যে কি জিনিস খাওয়াইলি ভাই, যে গলা পর্যন্ত তিতা হয়ে গেছে। তুমি দেখো জিহ্বার পিছনের অংশ গলার দিকে, এই জন্য তিতার স্বাদ করি পিছনের দিকে থাকে, এজন্য মনে হয় যে গলা পর্যন্ত তিতা হয়ে গেছে। ওকে, তাইলে তুমি দেখবা যে গলা পর্যন্ত তিতা হয়ে গেছে, তাই না? তিতাটা পিছন দিকে, মানে একদম জিহ্বার পিছন দিকে, আর অগ্রভাগে হচ্ছে তোমার মিষ্টি। প্রশ্ন আসতে পারে যে আমরা ঝাল আসলে কি দিয়ে ফিল করি ভাইয়া? সাওর মানে হচ্ছে ভাই টক। টক। তাহলে তুমি দেখো, এখন তো ঝাল কি দিয়ে নেই, এটা প্রশ্ন আসতে পারে তোমাদের। যে ঝাল আসলে কোনো টেস্ট টেস্ট ঝালের জন্য কোনো টেস্ট বার্ড নাই, এটা হচ্ছে এক ধরনের ইরিটেশন। ধরো তুমি আমার চামড়ার মধ্যে কাতকুতি দিছো, ব্যথা লাগবে, এটা হাতের চামড়াতে দিলে হবে, মাথার চামড়াতে দিলে হবে, জিহ্বার চামড়াতে দিলে হবে। তো ঝাল হচ্ছে এক ধরনের ইরিটেশন করায়, ঠিক আছে? এটা যেখানেই দিও সেখানেই ঝাল লাগবে, শুধু জিহ্বায় ঝাল লাগে তা না। তুমি একটা ঝালযুক্ত কিছু মরিচ হাত দিয়ে মাখাও, দেখবে হাতের মধ্যে ঝাল লাগতেছে, তাই না? তাহলে ঝাল হচ্ছে এক ধরনের ইরিটেশন, বডির যে কোনো জায়গায় সেটা হইতে পারে। ওকে, তাহলে কোন জায়গা দিয়ে কি হয় সেটা একটু দেখে নিবা। মিষ্টি দিয়ে কোন দাঁতের মধ্যে দন্ত সংকেত হিসেবে আসি, তো দন্ত সংকেত পড়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা মাঝে মধ্যে প্রায় বুঝি না। তুমি দেখো, আমাদের মুখকে যদি আমরা দুইটা অংশে, উপরের চোয়াল এবং নিম্ন চোয়াল দুইটা অংশে ভাগ করি, তাহলে এমনি পাইলাম দুইটা। মাঝখান থেকে যদি আবার ঠিক মাঝ বরাবর এরকম একটা ভাগ করি, তাহলে উপরের ডান, উপরের বাম, নিচের ডান, নিচের বাম, আমরা চারটা কোয়াড্রেন্ট পাই, তাই না? তাহলে উপরের ডান, উপরের বাম, নিচের ডান এবং নিচের বাম, এরকম। ওকে, তাহলে তুমি দেখো উপরের ডান দিকে মানে এই এক পাশে যা থাকে সব পাশে সেম দাঁত থাকে। যে কোনো এক পাশে যা থাকে মানে 4 ভাগের 1 ভাগে যা থাকে, চারপাশে মানে বাকি 3 পাশেও সেম দাঁত পাওয়া যায়। এখন তুমি চিন্তা করো যে সেম দাঁত যদি পাই, দাঁত আসলে কয় রকমের থাকে? এটাকে বলি আমরা ইনসিসর দাঁত, এটাকে বলি আই, ক্যানাইনকে বলি সি। চোখা যে দাঁতটা চোখা, ওটার নাম হচ্ছে ক্যানাইন, বাঘের মতো। এটাকে বলি প্রিমুলারকে বলি প্রি, আর মুলারকে বলি আমরা এম। তবে এগুলার কিন্তু বাংলা নামও পড়া লাগবে তোমার, ভার্সিটি যেহেতু। কর্তন, ক্যানাইন নাম হচ্ছে ছেদন, আর প্রিমুলারকে আমরা বলি অগ্রপ্রেশন। পিষি এগুলা দিয়ে আমরা, ঠিক আছে? আর মুলার দিয়ে আমরা ফাইনাল পিসাটা দিই একদম। এটাকে বলি আমরা প্রেশন দাঁত। ওকে, তাহলে তুমি দেখো কর্তন, ছেদন, অগ্রপ্রেশন এবং প্রেশন, এই চারটা ভাগে আমরা দাঁতকে ভাগ করি, মানে 4 রকমের দাঁত একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তোমার আমি বলছি তো এই যে আমি 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, তুমি যে কোনো এক পাশে চিন্তা করো। আইসিপিএম দাঁতগুলো এরকম সিরিয়ালি থাকে। প্রথমে থাকে ইনসিসর, পরে ক্যানাইন, পরে প্রিমুলার, পরে মুলার। আইসিপিএম দিয়ে তুমি লিখবা 21-23। 21-23 দেওয়ার মানে বুঝাইলাম যে প্রতি পাশে ইনসিসর থাকে দুইটা, ক্যানাইন থাকে একটা, প্রিমুলার থাকে দুইটা, মোলার থাকে তিনটা। তাহলে দেখো এই টোটাল পাশে দাঁত কয়টা থাকে? দাঁত থাকে 8টা। তাহলে এই চারদিকে 8টা 8টা করে কয়টা আছে? প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত হচ্ছে 32টা। কথাটা বুঝতে পারছো নিশ্চয়ই? এখন মোলার দাঁত থাকে 3টা। তুমি দেখো এখানে মোলার আমি 3টা বললাম, মানে M1, M2, M3, 3টা মোলার থাকে। এই 3 নাম্বার মোলারকে আমরা বলি আক্কেল দাঁত।
ইংলিশে লিখে ফেললাম, তাই না? 3 নাম্বার মোলারকে আমরা বলি আক্কেল দাঁত, ঠিক আছে? তাহলে তোমাকে যদি এখন একটা জিনিস কোশ্চেন করে, প্রাপ্তবয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত কয়টা আছে, এইরকম কোশ্চেন নাও আসতে পারে। আসতে পারে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের মধ্যে সর্বমোট কয়টি মোলার দাঁত আছে, তোমরা আমাকে একটু বলো। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের মধ্যে সর্বমোট কয়টি মোলার দাঁত থাকে? সর্বমোট কয়টি মোলার দাঁত থাকে? এই 32টা ধরে ভাই দাঁতই থাকে। মোলার দাঁত কয়টা থাকে? প্রতি কোয়াড্রেন্টে যদি 3টা করে মোলার থাকে, তাহলে 3 4 12টা মোলার দাঁত থাকে। যদি বলে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের মধ্যে ক্যানাইন দাঁত কয়টা থাকে, তাহলে প্রতি পাশে একটা, 4, প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দিবা। ওকে, সবাই বলছে, কেউ কেউ 8 বলছে, এরা ভুল করছে। 4 বলছে, যারা ভুল করছে। ও ক্যানাইন 4টা, রাইট, এরা সবাই এটা ঠিক দিছে সবাই। তাহলে কোশ্চেন কিন্তু এইরকমও আসতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু দাঁত কিন্তু মানে তোমার অ্যাডাল্টদের মতো থাকে না। তো বাচ্চাদের দাঁতের সংকেতের ক্ষেত্রে আমরা যখন পড়বো, তখন এরকম একটা দাগ দিলে বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে আমরা বলি ICM। এখানে কিন্তু আমি কোন জিনিসটা লিখি নাই, বাচ্চাদের কোন দাঁত আমি লিখি নাই বলতো? বাচ্চাদের আমি প্রিমুলার দাঁত লিখি নাই, বাচ্চাদের প্রিমুলার পিটা লিখি নাই, মানে বাচ্চাদের কোনো প্রিমুলার থাকে না। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাচ্চাদের কোন দাঁতটি থাকে না, প্রিমুলার থাকে না। আরেকটা থাকে না, আমি বলতেছি। ICM লিখে বাচ্চাদের ক্ষেত্রে লিখবা 212, ICM লিখে লিখবা 212। তাহলে 212 মানে কি? ইনসিসর থাকে বাচ্চাদের 2টা, ক্যানাইন থাকে একটা, আর মোলার থাকে 2টা। তাহলে বাচ্চাদের কিন্তু M1 M2 M3 নাই বাচ্চাদের, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি বাচ্চাদের কোনো কি থাকে না, আক্কেল দাঁত থাকে না। তাহলে বাচ্চাদের কোন কোন দাঁত নেই? প্রিমুলার নাই এবং আক্কেল দাঁত নাই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাচ্চাদের প্রিমুলার এবং কোনো আক্কেল দাঁত নেই। এখন তোমরা পড়ে গেছো এটা কনফিউশনে যে ভাই আমাদের প্রিমুলার আছে আবার আক্কেল দাঁত নেই, আমরা তাহলে কি? এর জন্য তোমাদের আমি ডাকি আন্ডা বাচ্চা। ওকে, বুঝতে পারছো তো এখন? ওকে, তাইলে এখন বলো তো, একজন প্রাপ্তবয়স্ক মানে একজন বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চা উল্লেখ করে, তাইলে অবশ্যই 20-এ আসবা। একজন বাচ্চাদের দেহের মধ্যে বলো তো, মানে মুখের মধ্যে সর্বমোট মোলার দাঁত কয়টা থাকে আমাকে বলো তো? বাচ্চাদের মুখের মধ্যে মোলার দাঁত কয়টা থাকে? রাইট, 8টা থাকে। ক্লিয়ার? কোনো প্রিমোলার থাকে না, কোনো আক্কেল দাঁত থাকে না। তাহলে এই দন্ত সংকেতটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। দন্ত সংকেত আঁকার ক্ষেত্রে তুমি দেখছো কিভাবে আমরা কোয়াড্রেন্ট করে আঁকাইছি, এক কোয়াড্রেন্ট তুমি দিয়ে দিবা। এখন আসি আমরা খাবারটা পাকস্থলীর মধ্যে যাই। তুমি দেখো এটা ফোলা অংশ, ঠিক আছে? পাকস্থলী এটা ফোলা অংশ। তো অন্ননালী দিয়ে খাবারটা আস্তে আস্তে সংকোচন হয়ে নিচের দিকে নামতেছে। তুমি দেখো খাবারটা যখন অন্ননালী থেকে পাকস্থলীতে নামলো, অন্ননালী এবং পাকস্থলীর যে সংযোগস্থলের নামে যে জায়গাটা, এইদিকে হার্ট থাকার কারণে এটাকে আমরা বলি কার্ডিয়া। এটার নাম হচ্ছে কার্ডিয়া। তো এটার নাম হচ্ছে কার্ডিয়া। কার্ডিয়া কোথায়? অন্ননালী এবং পাকস্থলীর সংযোগস্থল। কার্ডিয়া, পরে এটা তার বডি। বডির উপরের দিকে একটা ফুল অংশ আছে দেখবা, উপরের দিকে উঠে গেছে, এটা নাম হচ্ছে ফান্ডাস। এই জায়গাটা একটু আমাদের জন্য একটু কিসের খারাপ সংকেতই নিয়ে আসে, কারণ আমাদের পাকস্থলীর মধ্যে যখন গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তখন ফান্ডাসটা উপরের দিকে উঠে যায়। ফান্ডাস উপরের দিকে উঠলে উপরের দিকের যে অঙ্গাণুগুলো আছে, অঙ্গগুলো আছে, ওগুলোকে চাপ দেয়, তখন পেটে ব্যথা হয়। এই যে গ্যাস্ট্রিকে ব্যথা হয়, এটা ফান্ডাস উপরের দিকে অঙ্গাণুগুলোকে চাপ দেয়। এখন তুমি দেখো বাকি অংশটুকু আমরা বডি বলি, আর বডির অংশটুকু এই যে বডির নিচের দিকের নাম হচ্ছে এন্ট্রাম। আর পাকস্থলী থেকে খাবারটা যখন ডিউডেনামে যাবে, এটার নাম হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামে যাবে, তাহলে পাকস্থলী এবং ডিউডেনামের মাঝখানের যে সংযোগস্থলটা, এটাকে আমরা বলি পাইলোরাস। এটাকে বলি আমরা পাইলোরাস। তাহলে তুমি দেখো অন্ননালী এবং পাকস্থলীর সংযোগস্থলের নাম কার্ডিয়া, আর পাকস্থলী এবং ডিউডেনামের সংযোগস্থলের নাম হচ্ছে পাইলোরাস। এখন এইগুলোর মধ্যে মাংসপেশি দিয়ে একটা দরজার মতো থাকে, মানে মাংসপেশিটা যখন তুমি দেখবা ধরো কাইন্ড অফ এরকম পেশির মতো, এই পেশি যখন খুলে তখন খাবারটা বের হয়, বন্ধ হইলে খাবারটাকে সে কি করে দেয়, আর যাইতে দেয় না। তাহলে এই যে এটাকে আমরা বলি স্ফিংটার, মাংসের পেশির যে সমাবেশ থাকে, এটাকে আমরা বলি স্ফিংটার, দরজার মতো কাজ করে এগুলা, ঠিক আছে? তাহলে এইখানে একটা স্ফিংটার পাওয়া যায়, এইখানে একটা স্ফিংটার, এখানে একটা স্ফিংটার পাওয়া যায়। দেখে দেখো কার্ডিয়ার স্ফিংটারের নাম কার্ডিয়াক স্ফিংটার, আর পাইলোরাসের স্ফিংটারের নাম হচ্ছে পাইলোরি স্ফিংটার। এই যে এই দিকের যে বাঁকটা, কার্ভেচারটা, এটা হচ্ছে বড় বাঁক, আর এই দিকের যে কার্ভেচার, এটাকে আমরা বলি স্মল বাঁক বা ছোট বা স্মল কার্ভেচার। তাহলে দেখো পাকস্থলী এই যে লম্বা, এইখান থেকে শুরু করে এই যে টোটাল লম্বায় হচ্ছে 30 সেন্টিমিটার, আর পাকস্থলী এরকম প্রস্থে হচ্ছে তার অর্ধেক, 15 সেন্টিমিটার। তাহলে লম্বায় যত, প্রস্থে তার অর্ধেক। তাহলে তুমি দেখবা 30 আর 15। ক্লিয়ার জিনিসটা? আর ধারণ ক্ষমতা তুমি দেখো নবজাতকের 30 মিলিলিটার। তো আমরা করি কি, বাচ্চাদের আমরা মনে করি যে
প্রাপ্তবয়স্ক মানুষের মতোই মনে হয় বাচ্চাদের পাকস্থলী, বা মায়েরা দেখবা বাচ্চারে নেওয়ার পর চামচ মুখের মধ্যে ঢুকাইয়া পারলে গলা পর্যন্ত নিয়ে যাচ্ছে, খাচ্ছিস না কেন? ওদিকে বাচ্চার যে পাকস্থলীর সাইজ ছোট, সে আর নিতে পারতেছে না, সে তো বলতেও পারতেছে না, ঠিক আছে? এই জন্য দেখবে একটু পরে বমি করে দেওয়ার, কারণ ফিল হয়ে যায় ওদের। তো বা নবজাতকদের ক্ষেত্রে মাত্র 30 মিলিলিটার ধারণ ক্ষমতা। আমাদের মাশাআল্লাহ আমরা কি করতে পারবো, 2-3 কেজি খাইতে পারবো, প্রায় 2 লিটার আমরা ধারণ করতে পারি এখানে, ঠিক আছে? মানে 1.5 থেকে 2 লিটার কোনো কিছু ধারণ করতে পারে এটা। আর বয়সন্ধিকালে 1 লিটার। তোমরা অলরেডি 1.5 থেকে 2 লিটারে চলে গেছো। না, নতুন বই আজমল স্যারের পুরাতন বই 25, নতুন বই 30 আছে ভাইয়া। নতুন বই স্লাইড ফলো করবা, স্লাইডটা হচ্ছে আপডেটেড। আচ্ছা ওকে, বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্তের, ক্ষুদ্রান্তের পার্টস গুলোর মধ্যে তোমরা জানো ইন্টেস্টাইন বা আমরা বলি অন্ত্র, বাংলা নাম হচ্ছে অন্ত্র। এই যে এইগুলার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। মুরগি যদি কাটো তাইলে কখনো তোমরা দেখছো, অথবা কুরবানি অথবা খাসি জবাই করলে তোমরা এগুলো দেখতে পাও শিওর। তাহলে তার নাম হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। আমি বলি ডিআইজি, জি দিয়া তোমরা কি কি বলতে পারো, কারণ জি দিয়া যেও পড়া যায়, গো পড়া যায়, মানে জেজুনাম, ঠিক আছে? আর তুমি দেখো এই যে ই যুক্ত ইলিয়াম এটা। আর বৃহদান্তের মধ্যে এই যে সবচেয়ে স্ফীত অংশের নাম হচ্ছে সিকাম। সিকাম হচ্ছে স্ফীত অংশ। এরপরে নাম হচ্ছে কোলন, তুমি দেখো কোলন। আর এইটুকু অংশের নাম কি আমাকে বলো তো? আন্ডা বাচ্চারা, আমি কি বলছিলাম? যদি বলে কোলনের সর্বশেষ অংশের নাম কি, কি বলবা? কোলনের সর্বশেষ অংশের নাম কি? অনেকের মনের মধ্যে কনফিউশন আছে যে আমরা যদি আমাদের পাকস্থলী বড় হইলে মনে হয় আমাদের ভুঁড়ি হয়, আলটিমেটলি তা না। আমাদের আমাদের যে অ্যাবডোমেন বা আমরা বলি উদর, উদরের মাংসের উপরে যত চর্বি জমে তত আমাদের ভুঁড়ি হয়। ভুঁড়ি আসলে চর্বি, বড় পাকস্থলী না। ওকে, সিগময়েড কোলন, সবাই বলছে সিগময়েড কোলন, রাইট। প্রথম থেকে আমি দেখি কারা কারা বলছে সিগময়েড। রায়হান বলছে, তসবির বলছে, নিপা, আকাশ, সাব্বির, এই সজীব বলছে মলাশয়। একদম পিডায়ারে আন্ডা বাচ্চা, পিডান দিমো একদম, ঠিক আছে? এখন তো অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, পিডানো যাচ্ছে না। তাহলে এটার নাম হচ্ছে সিগময়েড কোলন, ঠিক আছে? আর এই যে এই ছিদ্রটার নাম হচ্ছে পায়ু, আর এইখানে খাবার জমা হয়ে সেটা হচ্ছে মলাশয়। ওকে, আফরোজা বলছে। তাহলে পার্টস গুলোর নাম কিন্তু এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে এসে আমরা ক্ষুদ্রান্ত ও বৃহদান্তের মধ্যে কোন জায়গাটা বিস্তৃতি, তুমি দেখো পাইলোরিক স্ফিংটার থেকে। তোমরা জানো পাকস্থলীর শেষ আর ক্ষুদ্রান্ত বা ডিউডেনামের শুরু, ওটাকে আমরা বলি পাইলোরাস বা পাইলোরিক অংশ। পাইলোরিক স্ফিংটার থেকে সিকাম পর্যন্ত, সিকাম থেকে কিন্তু বৃহদান্ত শুরু হয়ে যায়। টোটালটা 6 থেকে 7 মিটার, আমরা আগেই পড়েছি, পরে আসছি যে আমাদের পরিপাক নালীর সবচেয়ে লম্বা অংশের নাম হচ্ছে ক্ষুদ্রান্ত, এবং ক্ষুদ্রান্তের সবচেয়ে লম্বা অংশের নাম আবার হচ্ছে ইলিয়াম। ক্ষুদ্রান্তের সবচেয়ে লম্বা অংশের নাম হচ্ছে ইলিয়াম। সে কিন্তু 3/5 গঠন করে, 3/5 গঠন করে সে। যে নাম হচ্ছে 2.5 মিটার। আর ডিউডেনাম এটা ইউ আকৃতির। ইউ আকৃতির অনেক স্ট্রাকচার তোমরা পড়ছো, লুপ অফ হেনলি, ম্যান্ডিবল, এগুলা ইউ আকৃতির হয়, ঠিক আছে? পারবা, হাইওয়েড বোন, এটা ইউ আকৃতির। তো ইউ আকৃতির গুলো একসাথে তোমরা একটু মনে রাখতে পারো এটা। তাহলে ডিউডেনামের মনে রাখবা, এই ডিউডেনাম হচ্ছে এমন একটা জায়গা, এখানে সকল ধরনের খাদ্যে পরিপাক হয়। ডিউডেনাম এমন একটা জায়গা যেখানে সকল খাদ্যের পরিপাক হয়, সেটা প্রোটিন হোক, লিপিড হোক, শর্করা হোক। তাহলে ডিউডেনাম হচ্ছে সবকিছুর একটা মঞ্জিল, যেখানে সবাই আসে এবং সবকিছু মিলেই পরিপাক করে এখানে। ওকে, বৃহদান্তের মধ্যে তোমরা পড়ছো যে বৃহদান্ত শুরু হয় সিকাম দিয়ে, শেষ হয় মলাশয় দিয়ে, তাই না? 1.5 মিটার লম্বা, সিকাম, কোলন এবং মলাশয়। এবং দেখো কোলনের এইখানে নামটা দিছে, সর্বশেষ অংশের নাম হচ্ছে, মানে বাঘ খাওয়ানো অংশের নাম হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড মানে সি আকৃতির স্ট্রাকচারকে আমরা সিগময়েড বলি, ঠিক আছে? আর সবচেয়ে স্ফীত অংশ মানে ফোলা অংশ, তোমাদের বলছিলাম না অ্যাপেন্ডিক্স যেখানে থাকে ওই অংশটা অনেকটা ফোলা হয়, ঠিক আছে? তাহলে এটা কোলন আর এটার নাম হচ্ছে সিকাম, আর এখান থেকে এরকম অ্যাপেন্ডিক্স শুরু হয়। তাহলে অ্যাপেন্ডিক্স পাওয়া যায় কার মধ্যে? অ্যাপেন্ডিক্স পাওয়া যায় সিকামের মধ্যে। অ্যাপেন্ডিক্সে প্রদাহ হইলে অ্যাপেন্ডিসাইটিস, ফলাফল কি? কেচাং করে কেটে দিতে হবে। ওকে, মলাশয়, তো মল জমা হয় এখানে। পরিপাক গ্রন্থি, তোমাদের বলছিলাম যে পরিপাক নালীর মধ্যে পরিপাক হয়, কিন্তু এখানে মশলা সাপ্লাই দেয় পরিপাক গ্রন্থিগুলা। সো এই যে লালা গ্রন্থি আছে, যেখান থেকে লালারস নিঃসরণ হয়। আমাদের দেহের মধ্যে দেখো কি আছে তোমার, যকৃৎ দেহের সবচেয়ে বড় গ্রন্থি, আমরা গর্ব করতে পারি আমাদের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ, যকৃতও গর্ব করতে পারে। অগ্নাশয় এটা মিশ্র গ্রন্থি, যেখান থেকে তোমার হরমোনও নিঃসৃত হয়, আবার দেখবা এখান থেকে এনজাইমও নিঃসরণ হয়, এজন্য মিশ্র গ্রন্থি। আর গ্যাস্ট্রিক গ্রন্থি মানে কি? পাকস্থলীর গ্রন্থিগুলোকে আমরা বলি গ্যাস্ট্রিক গ্রন্থি, অসংখ্য পাওয়া যায়। আর ক্ষুদ্রান্তের মধ্যে যে গ্রন্থিগুলো পাওয়া যায় তারে বলি আমরা আন্ত্রিক গ্রন্থি, অসংখ্য পাওয়া যায়।
লালা গ্রন্থি পাওয়া যায় 3 জোড়া, এই 3 জোড়ার মধ্যে এখানে একটু দেখে নাও যে লালা গ্রন্থি 3 জোড়া কি কি আছে। আমার মুখের দিকে তাকাইলে বুঝতে পারবা, এই যে আমার কানের ঠিক নিচে এই যে এইখানে এই দুই পাশে এগুলো হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্রন্থি। এটা হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি। দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ, কিন্তু সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড। এই যে এই পাশে তোমরা দেখছো, মামস যখন রোগ হয়, মামস হইলে কারো এই প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যায়, প্যারোটিড গ্রন্থি ফুলে যায়, এই যে একটা ফোলা মনে হয় মামস রোগে। ওকে, তো এটা হচ্ছে লালা গ্রন্থি। ম্যান্ডিবলের নিচের দিকে থাকে, কোনো কিছুর নিচে হইলে সাব যুক্ত হয়, যেমন ইন্সপেক্টরের নিচের পদের নাম সাব ইন্সপেক্টর, তাহলে ম্যান্ডিবলের নিচে হইলে সাব ম্যান্ডিবুলার, তাহলে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি আছে লালা গ্রন্থি। জিহ্বাকে আমরা বলি লিঙ্গুলা, মেডিকেল সায়েন্সে জিহ্বাকে লিঙ্গুলা বলা হয়, ঠিক আছে। তাহলে লিঙ্গুয়ার নিচের দিকে যেটা থাকে, জিহ্বার ঠিক নিচের দিকে দেখবা ব্যাঙের কিসের মতো ফুলে না, এরকম ব্যাঙ ডাকলে এইটুকু, এটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে জিহ্বার নিচের দিকে সাবলিঙ্গুয়াল, ম্যান্ডিবলের নিচে সাবম্যান্ডিবুলার, আর কানের নিচে দুই পাশে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, আর সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড। ওকে, তাহলে তুমি দেখো সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড, সরি সবচেয়ে বড়। আর 3 জোড়া, এখানে অনেকে পেচ লাগায়, 3 পড়তে পড়তে সে ভুলে যায় যে 3 জোড়া মানে হচ্ছে 6টি। আমিও ভুলে গেছিলাম, 3 জোড়া মানে হচ্ছে 6টি। কানের নিচে থাকে, তুমি দেখো এটা তো বাইরের দিকে থাকে, তাইলে এই লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা মুখের ভিতরে যায় কিভাবে? একটা নালী দিয়ে মুখের ভিতরে যায়, প্যারোটিড নালী দিয়ে। এই নালীটা কোন জায়গায় যায় ওপেন হয় মুখের ভিতরে? তুমি দেখো দ্বিতীয় মুলার, M2 বা দ্বিতীয় সেকেন্ড মুলার অথবা M2 এর সামনে যে উন্মুক্ত হয়। তাহলে আমাদের লালা গ্রন্থি থেকে, প্যারোটিড থেকে যে নালীটা বের হয়ে মুখের ভিতরে যায়, ওটা কোন জায়গায় যে মুখের ভিতরে ওপেন হয়? সেকেন্ড মুলারের অপোজিটে, ক্লিয়ার মনে রাখবা, সেকেন্ড মুলারের এইদিকে মনে রাখো। সাবম্যান্ডিবুলার, এটাও ফ্রেনুলামের উভয় পাশে থাকে। ফ্রেনুলাম মানে হচ্ছে জিহ্বার নিচের দিকে, জিহ্বাকে নিচের দিকে আটকায় রাখে একটা মনে হচ্ছে স্ট্রিং এর মতো, এটাকে আমরা ফ্রেনুলাম বলি। তাহলে ম্যান্ডিবুলার নিচে সাবম্যান্ডিবুলার, আর লিঙ্গুলা বা জিহ্বার নিচে হলে সাব লিঙ্গুয়াল। তাহলে 3 জোড়া বা 6টা লালা গ্রন্থি, সবচেয়ে বড় হচ্ছে প্যারোটিড। লালা গ্রন্থি থেকে যে রস নিঃসরণ হয় সেটাকে আমরা বলি লালা রস। তাহলে লালা গ্রন্থির রসের নাম হচ্ছে লালা রস, ক্লিয়ার জিনিসটা। তাহলে একজন সুস্থ মানুষের লালাক্ষরণ কতটুকু হয়? 1200 থেকে 1500, মানে প্রায় 1.5 লিটার বলতে পারি। তবে ইদানিং ঢাকা শহর সহ বাংলাদেশের যে মফস্বল শহরগুলোতে যে হারে রেস্টুরেন্ট, ফুচকা টুচকার দোকান বাড়ছে, আমার কাছে মনে হয় রিসেন্টলি একটা সার্ভে করা দরকার। মনে হচ্ছে লালা মানুষের আর একটু বেশি নিঃসৃত হইতে পারে। তাও সার্ভে যেহেতু হয় নাই, বইয়েরটাই মনে রাখো যে আমরা প্রতিদিন 1.5 লিটারের মতো লালাক্ষরণ করি আমরা, ঠিক আছে। দেখো ফেলাই না কিন্তু, ওটা আবার খাই কিন্তু, দরকার আছে এটার। এটা হচ্ছে ঈষৎ হচ্ছে, তুমি দেখো অম্লীয়, অ্যাসিডিক পরিবেশে, ঠিক আছে, ঈষৎ অম্লীয়। এখন লালা রসের মধ্যে সবচেয়ে বেশি থাকে পানি, মানে সবচেয়ে বেশি কি, প্রায় সব অংশই পানি। 100%-এর মধ্যে 99.5% পানি, মনে রাখবা। এইরকম রস যতগুলো আছে, লালা রস বলো, অগ্ন্যাশয়িক রস বলো, সবগুলাতে পানির পরিমাণ 99 এর কাছাকাছি, সবগুলাতেই সবগুলাতেই। ওকে, এছাড়া লাল রসের মধ্যে কিছু আয়ন পাওয়া যায়, যদি একটু দেখে নিবা, যে জৈব পদার্থ পাওয়া যায় একটু দেখবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাল রসের মধ্যে সেলাইভারি হচ্ছে লালা, অ্যামাইলেজ পাওয়া যায়। অ্যামাইলেজকে, সেলাইভারি অ্যামাইলেজের নাম হচ্ছে টায়ালিন, এই নামটা মনে রাখবা, টায়ালিনটা, ক্লিয়ার। আরেকটা জিনিস পাওয়া যায় মল্টেজ নামক একটা জিনিস, টায়ালিন এবং মল্টেজ। তো টায়ালিন এবং মল্টেজ এটা শর্করা পরিপাক করে, মল্টেজও কিন্তু শর্করা, তাহলে এবার সময় দিলাম শর্করা, শর্করা পরিপাক করে। ওকে, তাহলে তুমি দেখো টায়ালিন এবং মল্টেজ এই দুইটা এনজাইম লালারসের মধ্যে পাওয়া যায়, মানে মুখের ভিতরে। And লালারসের মধ্যে এই দুইটা এনজাইমই শর্করা পরিপাক করে, তার মানে আমরা বলতে পারি লালারসে শর্করা ছাড়া অন্য কোনো খাবারের পরিপাক হয় না। শর্করা ছাড়া আর কি আছে? আমিষ এবং স্নেহ, এগুলার পরিপাক হয় না। তুমি দেখো এগুলার পরিপাক হয় না। লালারসে একমাত্র শর্করা জাতীয় খাবারের পরিপাক হয়। মোস্ট ইম্পর্টেন্ট, লালারসের মধ্যে আরেকটা এনজাইম থাকে, যেটা আমরা যে মাঝে মধ্যে কিছু কম ধুয়ে, অর্ধ ধুয়ে অথবা না ধুয়ে কোনো কিছু খাই কিন্তু অসুস্থ হই না, কেন? কারণ লালারসের মধ্যে একটা এনজাইম থাকে, সেটাকে আমরা বলি লাইসোজাইম। এই লাইসোজাইম বহু জায়গায় আছে, আমাদের অশ্রু, চোখের জলে পাওয়া যায়, মুখের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। এই লাইসোজাইম থাকার কারণে এই লাইসোজাইমটা ব্যাকটেরিয়া, ভাইরাস গুলাকে মেরে ফেলতে পারে, এই জন্য এটাকে বলা হয় যে এটা হচ্ছে প্রতিরক্ষা চ্যাপ্টারে তোমরা পড়বা লাইসোজাইম, যদিও এইখানে লালারস আসছে বিধায় বলে দিলাম, তোমরা একটু দেখে নিবা। তাইলে এই লাইসোজাইম জীবাণু, জীবাণু হাত থেকে আমাদের রক্ষা করে, মানে জীবাণু মারে সে। ওকে, তাহলে মুখগহ্বরের মধ্যে শুধুমাত্র শর্করা পরীক্ষা হয়, নো প্রোটিন, নো লিপিড। ওকে, যকৃৎ বা লিভারের মধ্যে, তো আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, প্রথমে বলবো এটা আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি,
সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। আর এবং যকৃতের মধ্যে প্রায় সকল রকমের খাদ্যই জমা থাকে। প্রত্যেক খাদ্যই মোটামুটি তার কিছু না কিছু অংশ যকৃতে জমা থাকে। এই জন্য দেহের সবচেয়ে বেশি বিক্রিয়া যকৃতের মধ্যে হয়। আর যেহেতু দেহের সবচেয়ে বেশি বিক্রিয়া যকৃতের মধ্যে হয়, এই জন্য আমরা যকৃতকে বলতে পারি যে একটা কি জৈব রসায়নাগার। জৈব রসায়নাগার। করোনা ভাইরাসটা একটু শক্তিশালী, এই জন্য পারে না ভাইয়া, এর বাইরের প্রোটিন লেয়ারটা শক্তিশালী, এই জন্য পারে না। তাহলে দেহের সবচেয়ে বড় গ্রন্থি কেন জৈব রাসায়নিকের বলা হয় আমরা বুঝে ফেললাম। এখন তুমি দেখো এই যকৃতের মধ্যে 4টা খণ্ড আছে। এটাকে আমরা বলি ডান খণ্ড, এটার নাম হচ্ছে বাম খণ্ড। এটা তো সামনের দিক দেখতেছো, যদি পিছনের দিকটা তুমি দেখা যাচ্ছে না ছবিতে, পিছনের দিকের মধ্যে 2টা খণ্ড পরস্পর লাগানো থাকে। তো একটাকে আমরা বলি কোয়াড্রেট, কোয়াড্রেট খণ্ড, আর আরেকটার নাম হচ্ছে কডেট খণ্ড। কোয়াড্রেট এবং কডেট, এবং এই দুইটা হচ্ছে অসম্পূর্ণ, কারণ একটার সাথে আরেকটা লাগানো থাকে। তাহলে যকৃৎ কয়টি অসম্পূর্ণ খণ্ড দিয়ে তৈরি? 4টি অসম্পূর্ণ খণ্ড দিয়ে তৈরি, মনে রাখবা, 4টি খণ্ড। এই খণ্ডগুলাকে আবার আমরা ইংলিশে লোবও বলি, লোব। লাইসোজেম করোনা মারতে পারে না, কারণ করোনার প্রোটিনের লেয়ার খুবই স্ট্রং ভাইয়া, লাইসোজেম ব্যর্থ, সে নথি স্বীকার করে নিছে আগে। ওকে, তাহলে ডান খণ্ড বাম খণ্ড, সবচেয়ে বড় খণ্ড কিন্তু ডান, সবচেয়ে বড় কিন্তু ডান, মনে রাখবা এটা। এখন যকৃতের মেইন কাজ, মানে আমাদের পরিপাকে যকৃতের মেইন কাজটা হচ্ছে সে পিত্ত তৈরি করে। যকৃৎ সে পিত্ত তৈরি করে, যেটাকে আমরা বাইল বলি, পিত্ত বা বাইল সল্ট। তো তুমি দেখো যকৃৎ থেকে নালী বের হয়, তারপরে এই যে এটার নাম হচ্ছে পিত্তথলি বা গল ব্লাডার বলি আমরা এটা। পিত্তথলি থেকে একটা নালী বের হয়, এই নালীটাকে আমরা বলি সিস্টিক নালী। তুমি দেখো আমি লিখে দিচ্ছি, এটাকে আমরা বলি সিস্টিক নালী। সিস্টিক নালী মিলিত হয়ে যায়, তুমি দেখো অভিন্ন যকৃৎ নালীর সাথে, অভিন্ন যকৃৎ নালীর সাথে। তাহলে অভিন্ন যকৃৎ নালী আর সিস্টিক নালী একসাথে মিলিত হয়ে যে নালীটা তৈরি করছে, যেটা আমি দাগাচ্ছি এখন, এই নালীটাকে বলা হয় অভিন্ন পিত্তনালী। এটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। তাহলে অভিন্ন পিত্তনালী তৈরি হয়েছে কি দিয়ে? গল ব্লাডার বা পিত্তথলি থেকে আসে সিস্টিক নালী আর অভিন্ন যকৃৎ নালী দিয়ে। অভিন্ন পিত্তনালী যখন নিচের দিকে নামে, তখন এই যে এই যে পাতার মতো কিংবা মরিচের মতো একটা জিনিস, এটার নাম হচ্ছে অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে কিছু নালী বের হয়ে চলে আসে, তুমি দেখো অগ্নাশয় থেকে কিছু নালী বের হয়ে এসে মিলিত হয় অভিন্ন পিত্তনালীর সাথে। একটু ভালো করে খেয়াল করো, অগ্নাশয় থেকে যে নালীটা বের হয় এই নালীটাকে আমরা বলি উইটসাং নালী। এই নালীটাকে আমরা বলি উইটসাং নালী। যে উইটসাং নালী অগ্নাশয় থেকে যায় মিলিত হয় কার সাথে? অভিন্ন পিত্তনালীর সাথে। মিলিত হয়ে যে ফুলে যায়, ধরো একটা জায়গা আছে এরকম, সে পরে ফুলা ফুলা হয়ে গেল, ফুলে গেল। যখন ফুলে যায় তখন এই ফুলা অংশটাকে আমরা বলি ভেটার অফ এম্পোলা। তার নাম হচ্ছে ভেটার অফ এম্পোলা। তাহলে তুমি দেখো এই ভেটার অফ এম্পুলা আলটিমেটলি প্রবেশ করে কোথায়? এই যে কাটা অংশের নাম হচ্ছে ডিউডেনাম। তাহলে আলটিমেটলি সব জিনিসগুলো কোথায় প্রবেশ করতেছে? এইসা ডিউডেনামে প্রবেশ করতেছে। আমি বলছিলাম ডিউডেনাম এমন একটা জায়গা যেখানে সবকিছু এইসা জমা হয় এবং সবকিছুর পরিপাক হয়। আবার এইদিকে আছে কিন্তু পাকস্থলী, তুমি দেখবা এই যে এইরকম এইদিকে আবার পাকস্থলী আছে, পাকস্থলীও শেষ হয় ডিউডেনামে আইসা। তাহলে তুমি এখানে কয়েকটা জিনিস খেয়াল করো, এই যে পিত্ত তৈরি হয় যকৃতে, পিত্ত জমা হয় পিত্তথলিতে। কোন থলির কাজ কিন্তু তৈরি করে না, যেমন মূত্রথলি মূত্র তৈরি করে না, জমা রাখে। পিত্তথলি পিত্ত তৈরি করে না, সে জমা রাখে। তাহলে পিত্তটা তৈরি করছে কে? পিত্ত তৈরি করছে যকৃতে, আর জমা রাখছে টেম্পোরারি কার মধ্যে? পিত্তথলির মধ্যে। ওকে, এখন দেখো এই পিত্তথলি থেকে পিত্তরস বের হয়ে আসে ডিউডেনামে। এই অগ্নাশয় থেকে উইসাং নালী দিয়ে অগ্নাশয়িক রস আসে ডিউডেনামে। এই পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক রস আসে ডিউডেনামে। আর ডিউডেনামের মধ্যে তো তার নিজস্ব আন্ত্রিক গ্রন্থি আছে। তাহলে ডিউডেনামে কত রকমের রস পাওয়া যায়? এখান থেকে কি আসে? এখান থেকে আসে তোমার পিত্তরস ডিউডেনামে। অগ্নাশয় থেকে কি আসে? অগ্নাশয় থেকে কি আসে? অগ্নাশয়িক রস আসে। অগ্নাশয় থেকে আসে অগ্নাশয়িক রস। ঠিক আছে। এম্পুলা অফ বেটার, বেটার অফ এম্পুলা একই জিনিস দুইটা, এক এক জায়গায় এক এক রকম নাম লেখা আছে। এরপরে তুমি দেখো পাকস্থলী থেকে যেটা আসে ওটার নাম কি? পাকস্থলীর গ্যাসের নাম কি হবে? রসের নাম কি হবে? গ্যাস্ট্রিক রস। দেখো রসে ভরা একদম। আর ক্ষুদ্রান্তের ভিতরের মধ্যে, ডিউডেনাম তো ক্ষুদ্রান্তের একটা অংশ। সো এই ডিউডেনামের ভিতরে যে গ্রন্থিগুলো থাকে তার নাম আন্ত্রিক গ্রন্থি। আর আন্ত্রিক গ্রন্থির যে রস, তারে আমরা বলি আন্তরিক রস। তার নাম হচ্ছে আন্তরিক রস। তাহলে হোপফুলি তোমরা এই 4 রকমের রসের কথা বুঝতে পারছো। একমাত্র রস যার মধ্যে এনজাইম নাই, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, একমাত্র রস যার মধ্যে কোনো এনজাইম নাই, মুখের মধ্যে কোনো রসকস নাই, তার নাম হচ্ছে পিত্তরস। নো এনজাইম, কোনো এনজাইম নেই।
যে পিত্তরসের কোনো এনজাইম নেই, কিন্তু পিত্তরস ক্ষারীয় হওয়ার কারণে সে করে কি জানো, এই যে পাকস্থলী থেকে যে HCl আসে ডিউডেনামের মধ্যে, HCl আসে, আচ্ছা কালিটা একটু চেঞ্জ করি, পাকস্থলীর মধ্যে যে HCl চলে আসে, HCl এটা তো অ্যাসিড, আর পিত্ত থেকে আসে ক্ষার, অ্যাসিড এবং ক্ষার মিলিত হয়ে কি হয়ে যায়, প্রশমন হয়ে যায়। সো ডিউডেনামের হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিউডেনামে কোনো ক্ষতি করতে পারে না, ডিউডেনাল আলসার তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাসিডিটিকে প্রশমিত করে দেয় কে? এই অ্যাসিডিটিকে প্রশমন করে দেয় পিত্তরসের ক্ষারটা এসে। পিত্তের আরো কাজ আছে, আমরা দেখবো যে সে চর্বিকে ভেঙে, ডিউডেনামের মধ্যে চর্বিকে ভেঙে একদম কুচি 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 করে একদম ভাগ করে দেয়। তো চর্বি ভেঙে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, এটার একটা সুন্দর নামও আছে, দেখবা যে এটাকে আমরা ইমালসিফিকেশন বলি। ইমালসিফিকেশন। পিত্তরসে কোনো এনজাইম থাকে দরকার নেই কোনো এনজাইমের, কারণ পিত্তরস আদার্স অনেক জিনিসে আছে, বিভিন্ন ধরনের সোডিয়াম, লবণ, আমরা দেখবো একটু পরে। এখন যকৃতের ক্ষেত্রে তুমি দেখো অবস্থানটা কোন জায়গায়, আমাদের যে ডায়াফ্রামটা আছে না লাংসের নিচে, তার নিচের দিকে থাকে। সো এটা ডায়াফ্রামের নিচের অংশকে আমরা বলি উদর, আর ডায়াফ্রামের উপরের অংশকে আমরা বলি বক্ষ। সো ডায়াফ্রামের নিচে যেহেতু, সো এটা উদরে থাকে। সবচেয়ে বড় গ্রন্থি, জৈব রসায়নাগার বলা হয়। ওজনটা প্রায় 1.5 কেজি, কিছু মনে না রাখলে অন্তত 1.5 কেজি মনে রাখবা। এবং একজন টোটাল মানুষের বডি ওয়েটের 3 থেকে 5% হচ্ছে তার যকৃতের ওজন। এখন যদি আমি কোশ্চেন করি যে একজন 70 কেজি মানুষের যকৃতের ওজন কত, সবাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বলতে পারবা? বলো। একজন 70 কেজি মানুষের যকৃতের ওজন কতটুকু, হিসাব করে মনে মনে রেখে দিও, ঠিক আছে? নারীদের ক্ষেত্রে একটু কম হয়, একটু দেখে নিবা এটা। ওকে, তুমি দেখো 4টা খণ্ড আছে, সবচেয়ে বড় খণ্ডের নাম হচ্ছে, সবচেয়ে বড় হচ্ছে ডান খণ্ড। আর তুমি দেখো 4টি অসম্পূর্ণ খণ্ড, কারণ একটার সাথে একটা লাগানো থাকে, আলাদা করা যাচ্ছে না, এই জন্য অসম্পূর্ণ। ক্লিয়ার? যকৃতের নিচের দিকে তুমি দেখো এই যে পিঠের দিকে পিত্তথলি থাকে, এটাই বলছে এখানে। এবং শেষ পর্যন্ত উইসাং নালী মিলিত হয়, কই উইসাং নালী দেখলাম, আচ্ছা নাই। শেষ পর্যন্ত এম্পুল অফ বেটার অথবা বেটার অফ এম্পুলা দিয়ে কোথায় যে উন্মুক্ত হয়? যকৃতের সকল নালীগুলো আলটিমেটলি এম্পুল অফ বেটার বা বেটার অফ এম্পুলা দিয়ে ডিউডেনামের মধ্যে যে শেষ হয়ে যায়। ওকে, যকৃতের সঞ্চয়ী ভূমিকা, এই গ্লাইকোজেনেসিসটা আমি পরে বলবো। যে যকৃৎ সঞ্চয় করে, কি সঞ্চয় করে? যকৃৎ গ্লাইকোজেন সঞ্চয় করে। মানে এই গ্লাইকোজেনটা যকৃৎ পাইছে কই থেকে? যকৃৎ যে গ্লাইকোজেন সঞ্চয় করলো, এই গ্লাইকোজেন যকৃৎ পাইলো কই থেকে? এখন তুমি দেখো আমাদের বডিতে যখন গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, যকৃৎ করে কি, এই অতিরিক্ত গ্লুকোজটাকে সে ইনসুলিন নামক হরমোন দিয়া সে কি বানায় ফেললো? সে গ্লাইকোজেন বানায় ফেললো। এটা যকৃতই করে নিজ দায়িত্বে। যে বাবা বডিতে গ্লুকোজ বেশি হয়ে গেছে, সুগার হয়ে গেছে, তোর তো ডায়াবেটিস হয়ে যাবে, তুই তো দেখা যাবে প্রস্রাব করতে করতে মরে যাবি বা অন্যান্য রোগ হয়ে মরে যাবি। তাহলে এক কাজ করি, সে করছে কি, গ্লুকোজকে ইনসুলিন দিয়ে গ্লাইকোজেন বানায় ফেলছে। তাহলে ইনসুলিন আলটিমেটলি কি করলো, গ্লুকোজের পরিমাণ বাড়াইছে না কমাইছে, আমাকে বলো একটু। গ্লুকোজের পরিমাণ বাড়াইছে না কমাইছে? ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কি করলো এখানে, বলো? রাইট, কমাইছে। মিতা বলছে তো তাপসির তামিম বলছে কমাইছে। তাহলে গ্লুকোজের পরিমাণ কমে আর গ্লাইকোজেন বাড়ে। এই গ্লাইকোজেন দুইটা জায়গায় সঞ্চিত হয় আমাদের বডিতে, একটা যকৃৎ আর আরেকটা হচ্ছে আমাদের পেশির মধ্যে সঞ্চিত হয়, পেশির মধ্যে। তাহলে আমরা বলতে পারি যকৃৎ কি সঞ্চয় করে? এই যে গ্লাইকোজেনটাকে সঞ্চয় করে। ক্লিয়ার জিনিসটা? তাহলে যকৃৎ গ্লাইকোজেন সঞ্চয় করে। আর এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হওয়ার এই প্রক্রিয়াটা আমরা পরবর্তীতে আসে দেখবো, ওইটাকে আমরা গ্লাইকোজেনেসিস বলি। এটাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। রক্ত সঞ্চয় করে, প্রায় 1500 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে। তোমরা জানো আমাদের যকৃতের মধ্যে একটা পোর্টাল শিরা আছে, যেটাকে বলি আমরা হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা, আমাদের যকৃতের হেপাটিক পোর্টাল শিরাটা সে 1500 প্রায় বা 1.5 লিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। তাহলে যকৃতের রক্ত সঞ্চিত হয় হেপাটিক পোর্টাল শিরার মধ্যে। ভিটামিন সঞ্চয় করে যকৃৎ, দেখো সঞ্চয়ের অভাব নাই, মানে তার মধ্যে খাবারের কোনো অভাব নাই, সবকিছুই সে সঞ্চয় করে রাখে। আরে ভাই, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়েছে, গ্লুকোজ এবং গ্লাইকোজের গঠন তো এক না। গ্লুকোজ কমছে, গ্লাইকোজেন বাড়ছে। গ্লাইকোজেন গ্লুকোজ তো এক না। গ্লাইকোজেন যদি ভেঙে যাইতো তখন বুঝতাম যে গ্লুকোজ তৈরি হইলে অন্য হিসাব। গ্লাইকোজেন তো এখনো ভাঙে নাই। ওকে, ভিটামিন সঞ্চয়, এই 4টা ভিটামিনের নাম স্পেশালি মনে রাখতে হবে। এটা এডেক, আমরা বলি এডেক। এগুলা কি? এগুলো হচ্ছে লিপিডে দ্রবণীয়, এগুলো হচ্ছে লিপিড দ্রবণীয় ভিটামিন। লিপিডে দ্রবণীয়, এগুলা এগুলো পানিতে কিন্তু দ্রবণীয় হয় না। তো লিপিড দ্রবণীয় 4টা ভিটামিন, বি 12 এবং বি 9, এই দুইটা সঞ্চয় করে। বি 9 এর একটা নাম হচ্ছে ফলিক অ্যাসিড, বি 9 দিয়ে ফলিক অ্যাসিড হিসেবে চলে আসতে পারে। ক্লিয়ার?
ওকে, এরপরে দেখো মিনারেল সঞ্চয় করে। মিনারেল তুমি হিম এবং গ্লোবিন উৎপন্ন হয়, আমরা এটা দেখবো হিমোগ্লোবিন ভাঙলে হিমোগ্লোবিনের ফেটটা কি। এরপরে লৌহ অংশ ফেরিটিন হিসেবে জমা থাকে, দ্যাটস মিন হিমোগ্লোবিনকে আমরা যদি এইচবি বলি, এইচবি ধরলাম হিমোগ্লোবিন, তাহলে হিমোগ্লোবিন ভাঙলে দুইটা অংশ পাই, একটা নাম হচ্ছে হিম আর একটা নাম হচ্ছে গ্লোবিন। হিমকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ফেরিটিন, সরি আয়রন, আর আরেকটা নাম হচ্ছে বিলিভার্ডিন, বিলিভার্ডিন পাই। এই বিলিভার্ডিনটা হচ্ছে সবুজ কালারের। এই বিলিভার্ডিনটা কিছুদিন মানে কিছু সময়ের পরে পরিবর্তিত হয়ে সে হয়ে যায় বিলিরুবিন। এই বিলিরুবিনটা কি কালারের? হলুদ কালারের, আর বিলিভার্ডিন সবুজ কালারের। তাহলে এই যে বিলিরুবিনটা, এই বিলিরুবিন যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের কোন রোগ হয় আমাকে বলো তো? হ্যাঁ, বিটুয়েল পানিতে দ্রবণীয়। বলো যে এই বিলিরুবিনটা যদি বডিতে বেড়ে যায় তাহলে জন্ডিস হবে, রাইট? তামিম বলছে জন্ডিস হবে এটা। তাহলে বিলিরুবিন যাতে বেড়ে না যায় এই জন্য যকৃৎ করে কি, আমাদের মলের মাধ্যমে বিলিরুবিনটাকে বডি থেকে বের করে দেয়। তাহলে বিলিরুবিন নামক বিষাক্ত পদার্থকে বডি থেকে বের করার দায়িত্ব কার? যকৃতের। ক্লিয়ার? আর যেই যে আয়রনকে ফেরিটিন হিসেবে সঞ্চিত রাখে, তুমি দেখো মিনারেল সঞ্চয় আয়রন অংশে ফেরিটিন হিসেবে সঞ্চিত রাখে। ক্লিয়ার? ট্রান্সফারেজ রূপে পরিবাহিত হয়। পিত্তরস, মেইনলি পিত্তরস তৈরি করে কে? যকৃতে। দেখো তুমি দেখো পিত্তরস উৎপন্ন হয় যকৃতে, আর জমা থাকে কোথায়? পিত্তথলিতে। পিত্তথলিতে জমা হয় আর যকৃৎ থেকে সে উৎপন্ন হয়। যকৃৎ থেকে উৎপন্ন হয় আর পিত্তথলিতে যে এসে জমা হয়। এটা কিন্তু ভুল করবা না তোমরা। অনেকে মনে করে যে পিত্তথলিতেই মনে হয় পিত্তরস উৎপন্ন হয়, আসলে তা না। বিভিন্ন চর্বি এবং অ্যামাইনো অ্যাসিডও সে সঞ্চয় করে গ্লাইকোলিপিড হিসেবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে সঞ্চয়ী ভূমিকা গেল। আমরা আসি যকৃতের বিপাকীয় ভূমিকা। তো বিপাক মেইন জিনিসটা হচ্ছে যে কোনো কিছুকে মানে কোনো খাদ্যের ক্ষুদ্রাংশকে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা, মানে খাদ্যসারকে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা, এটাই হচ্ছে বিপাক। ক্লিয়ার? এখন দেখো তোমাদের আমি কয়েকটা জিনিস এখানে বুঝাই, এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের মোটামুটি পড়া হয়ে যাবে এটা। যেমন ধরো তোমাকে সকালবেলা জোর করে 1 কেজি মিষ্টি খাওয়ানো হয়েছে। 1 কেজি মিষ্টি তোমাকে জোর করে, খাবি না, জোর করে খাওয়াইছে, ঠিক আছে? মানে মিষ্টি খাওয়ার ফলে মিষ্টিতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, দ্যাটস মিন তোমার বডিতে সুগার বেড়ে গেল। তোমার গ্লুকোজ হয়ে তোমার সুগার বেড়ে গেল, তাহলে সকালবেলা তোমার প্রচুর গ্লুকোজ তোমার বডিতে। অতিরিক্ত গ্লুকোজ বা সুগার হয়ে গেলে তো আমাদের ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন করে কি, আমাদের যকৃৎ করে কি, এই যে গ্লুকোজটাকে সে কি করে, কৌশল করে গ্লাইকোজেন বানায় ফেলে। কৌশল করে সে গ্লাইকোজেন বানায় ফেলে। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হইলো। এখন দেখো দুপুরবেলা কি ঘটনাটা ঘটে। দুপুরবেলা, দুপুরবেলা যেটা, সকালবেলা তো কিছু গ্লুকোজ তোমার বডি ইউজ করে ফেলছে আর বাকি সকল গ্লুকোজকে তুমি গ্লাইকোজেন বানায় ফেলছো। দুপুরবেলা যাওয়ার পরে তোমার বডিতে গ্লুকোজ নাই, তখন কি হবে? ওই যে গ্লাইকোজেন সঞ্চয় থাকে যকৃতে, ওই গ্লাইকোজেন ভেঙে দুপুরবেলা তুমি গ্লুকোজ পাচ্ছ। তাহলে দুপুরবেলা তুমি গ্লুকোজ পাচ্ছ কই থেকে? গ্লাইকোজেন থেকে। এখন রাতের বেলা, রাতের বেলা তুমি গ্লুকোজ পাবা কই থেকে? তুমি তো মারা যাচ্ছ না এত তাড়াতাড়ি, ঠিক আছে? তোমার রাতের বেলা তুমি গ্লুকোজ পাবা কিভাবে? অশর্করা কোনো পদার্থ থেকে। অশর্করা, যেমন কি অশর্করা হইতে পারে ফ্যাটি অ্যাসিড, হইতে পারে সেটা আহ, তোমার গ্লিসারল, অথবা হইতে পারে অ্যামিনো অ্যাসিড। এইগুলা থেকে তখন আমরা কি পাই? গ্লুকোজ পাই। কি তুমি দেখো তিন জায়গা থেকে তিনটা কাহিনী ঘটছে। বেশি গ্লুকোজ ছিল, কমায়া গ্লাইকোজেন বানাইছি। গ্লুকোজ নাই, এখন গ্লাইকোজেন বাইকে আবার গ্লুকোজ বানাইছি। একদম গ্লুকোজও নাই, গ্লাইকোজেনও নাই, এখন কি করবা? এখন ওই যে তুমি যে চর্বিগুলা খাইছিলে, যেগুলো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হিসেবে আছে বডিতে, আর যে প্রোটিন খাইছিলে অ্যামাইনো অ্যাসিড হিসেবে আছে, ওগুলা থেকে তুমি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ বানাবা। এখন তুমি দেখো কোনো বিক্রিয়া যদি গ্লুকোজ এবং গ্লাইকোজেন থাকে, তাহলে নামকরণটা করি আমরা গ্লাইকোজেনের নাম অনুসারে। গ্লুকোজ এবং গ্লাইকোজেন থাকলে নামকরণ করি গ্লাইকোজেনের সাথে নাম রেখে। আর কোনো কিছু তৈরি হলে জেনেসিস, তৈরি হলে জেনেসিস, আর ভাঙলে লাইসিস। তাহলে এখানে গ্লুকোজ এবং গ্লাইকোজেন দুইটা আছে, তাহলে নামকরণ করব কার দ্বারা? নামকরণ করব আমরা গ্লাইকোজেন দ্বারা, গ্লাইকোজেন থেকে গ্লাইকো। আর যেহেতু গ্লাইকোজেন তৈরি হয়েছে, তুমি দেখো তৈরি হয়েছে, এই জন্য তার নাম হবে গ্লাইকোজেনেসিস। এবং এখানে গ্লুকোজের পরিমাণ কমছে, কমাচ্ছে কোন হরমোন? ইনসুলিন হরমোন কাজ করে। তাহলে গ্লাইকোজেনেসিসে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হয়, ইনসুলিন হরমোন কাজ করে। গ্লাইকোজেন এবং গ্লুকোজ আছে, নামকরণটা তো অবশ্যই গ্লাইকোজেনের সাথে মিল রেখে হয়। যদি দুইটা থাকে তাহলে গ্লাইকোজেন নিয়ে করতে হবে, তাহলে তার নাম কি হবে? গ্লাইকোজেন। আর যেহেতু এখানে গ্লাইকোজেন ভাঙছে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হইছে, তাহলে তার নাম হবে লাইসিস। তাহলে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে গ্লাইকোজেন ভাঙছে এজন্য গ্লাইকোজেনোলাইসিস হয়েছে গ্লুকোজ। ক্লিয়ার? এইখানে যেহেতু গ্লুকোজের পরিমাণ তুমি দেখো বাড়ছে,
তৈরি হওয়া মানে বাড়ছে, তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়ায় কে? বাড়ায় হচ্ছে গ্লুকাগন। তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়ায় হচ্ছে গ্লুকাগনে। ক্লিয়ার জিনিসটা? এইখানে কি হয়েছে ঘটনাটা দেখো, এইখানে তো গ্লাইকোজেন নাই, গ্লুকোজ আছে, তাহলে নামকরণটা কি? গ্লুকোজই করবা, গ্লুকো। যেহেতু গ্লাইকোজেন নাই, গ্লুকো। আর যেহেতু গ্লুকোজ তৈরি হয়েছে, তাহলে তার নাম কি? তৈরি হলে জেনেসিস। আর যেহেতু নতুন কোনো পদার্থ থেকে তৈরি হয়েছে, অশর্করা পদার্থ থেকে, এই জন্য আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। তাহলে এইখানেও তো গ্লুকোজের পরিমাণ বাড়ছে, গ্লুকোজের পরিমাণ বাড়ায় কে? গ্লুকাগন। তাহলে এই তিনটা বিক্রিয়া বুঝতে পারছো কিনা? এই তিনটা বিক্রিয়াই কিন্তু আমাদের যকৃতের মধ্যেই সংঘটিত হয় ভাইয়া, তিনটাই যকৃতে সংঘটিত হয়। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাকে একটু ইয়েস অর নো বলো। ইয়েস। তাহলে গ্লুকোজ এবং গ্লাইকোজেন থাকলে নামকরণ করি গ্লাইকোজেন দিয়া। আর গ্লাইকোজেন তৈরি হইলে, কোনো কিছু তৈরি হলে জেনেসিস, তৈরি জেনেসিস, আর ভাঙলে লাইসিস। এখানে গ্লাইকোজেন তৈরি হয়েছে, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন ভাঙছে, গ্লাইকোজেনোলাইসিস। এখানে গ্লুকোজ, যেহেতু গ্লাইকোজেন নাই, গ্লুকোজ যেই নামকরণ করছে গ্লুকো। আর যেহেতু তৈরি হয় জেনেসিস, নতুন কোনো পদার্থ থেকে তৈরি হয় জন্য তার নাম নিওজেনেসিস। ওকে, সবাই হোপফুলি বুঝতে পারছো। এখন তুমি দেখো, তাহলে এই কাজটা পড়ার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখে নেই। মনে করো হচ্ছে এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত। তার মধ্যে এখানে আছে ধরো একটা যে কোনো একটা জিনিস, এটা একটা অ্যামিনো অ্যাসিড। এটা এ এ মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিলাম। মানে একটা অ্যামিনো অ্যাসিড থেকে যদি আমরা অ্যামিনো মূলককে আলাদা করে ফেলি, এই অ্যামিনো মূলকটাকে যদি আমরা আলাদা করে ফেলি, আলাদা করে ফেললাম, তখন ধরো এই যে অ্যামিনো মূলকটা আলাদা করে ফেললাম, তখন এইটাকে কি বলি? একটা অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলকটাকে ডিলিট করে দিলাম, আলাদা করে দিলাম। এইটাকে আমরা কি বলি? ডি এমিনেশন। ডিএমিনেশন। এবং এই ডিএমিনেশন প্রক্রিয়া একটা এনজাইম কাজ করে, তার নাম হবে ডি এমাইনেজ। তাহলে ডিএমিনেশনে কাজ করে ডি এমাইনেজ। আলাদা হয়ে গেল অ্যামিনোমূলক। সে যকৃতের প্রোটনের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া। তার পরবর্তীতে এই অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ইউরিয়া। এবং এই যে এখানে একটা চক্র সম্পন্ন হয়, এই চক্রটাকে আমরা বলি অর্নিথিন চক্র। এই চক্রের নাম কি? অর্নিথিন চক্র। তাহলে এই অর্নিথিন চক্রটা কোথায় সম্পন্ন হয়? মোস্ট ইম্পর্টেন্ট। ডিমিনেশন কি এবং কোথায় হয়? এটা খুব ইম্পর্টেন্ট। ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটা খুব ইম্পর্টেন্ট। ইউরিয়া কোন চক্রের মাধ্যমে উৎপন্ন হয়? এটা ইম্পর্টেন্ট এগুলা। তাহলে এই যে ডিএমাইনেশনটা যকৃতে সম্পন্ন হয়, ইউরিয়া যকৃতে উৎপন্ন হয়, অর্নিথিন চক্র যকৃতে সম্পন্ন হয়। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা এই যকৃতের কাজগুলো ওভারঅল? এইটু বুঝতে পারছো কিনা? এই পেজটা দেখো তো, এটা কিন্তু অনেক জিনিস আছে এখানে বুঝার। এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো না? ইয়েস অর নো? আন্ডা বাচ্চারা একটু বলো ইয়েস অর নো। ওকে, পিডিএফ এ আছে, তাও তোমরা বিক্রিয়াটা একটু দেখে নিবা। তাহলে গ্লাইকোজেনেসিস কি, গ্লুকোনিওজেনেসিস কি, এই দুইটা তোমাদের ওইখান থেকে পড়ে নিবা। ডিএমিনেশন কি, সব দেয়া আছে, তুমি দেখো অর্নিথিন চক্রের মাধ্যমে। আর প্লাজমা প্রোটিন সঞ্চয়, সকল প্লাজমা প্রোটিনই যকৃৎ সঞ্চয় করে, একটা মাত্র ছাড়া, গামা গ্লোবিউলিন ছাড়া বাকি সব সঞ্চয় করে সে। ফ্যাট বিপাক, ফ্যাট বিপাকে তুমি দেখো সে অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করে। ধরো তুমি প্রচুর পরিমাণে ভাত খায়, বাঙালি বলে না যে ভাত খাইলে কি হয়? চর্বি বাড়তেছে বাঙালির। তাহলে ভাতের সাথে চর্বির সম্পর্ক আসছে কিভাবে? তাহলে এই যে ভাতের মধ্যে যে শর্করা, এই শর্করাটা চর্বিতে পরিণত হয়ে আমাদের যে বা যে পাকস্থলীর মানে তোমাদের অ্যাবডোমেনের এই যে পেট যেটাকে আমরা বলি, পেটের উপরে মাসলের উপরে চর্বি জমে, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে আমাদের কি হয়? নারী ভুঁড়ি হয়। প্লাজমা প্রোটিন বলছে কি, রক্তের প্লাজমার মধ্যে যে প্রোটিন থাকে বা রক্ত রসের মধ্যে যে প্রোটিন থাকে, ওইটাকে আমরা প্লাজমা প্রোটিন বলি। ওকে, তাহলে আন্ডা বাচ্চারা বুঝতে পারছে ফ্যাট বিপাকের মানে কি? আমরা অতিরিক্ত বেশি যদি ভাত খাই, তাহলে এটা চর্বিতে রূপান্তর হয়, আমাদের বডিতে কি হয়? এটা আটকা পড়ে যায়। ক্লিয়ার? ওকে, লোহিত রক্তকণিকা উৎপাদন মনে রাখবা। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে তাদের কি হয়? তাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি কে আমরা লোহিত রক্তকণিকা বলি। আরবিসি তৈরি হয় যকৃৎ থেকে, আরবিসি তৈরি হয় যকৃতে। কিন্তু যখন সে বড় হয়ে যায়, তখন তার আরবিসি আবার তৈরি হয় বোন মেরু থেকে, কারণ বাচ্চাদের বোন মেরু কমপ্লিট হয় না, পূর্ণাঙ্গ হয় না। বাচ্চাদের বোন মেরু পূর্ণাঙ্গ হয় না বিধায় বড়দের ক্ষেত্রে বোন মেরু থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, কিন্তু বাচ্চাদের লোহিত রক্তকণিকা তৈরি হয় যকৃৎ থেকে। এবং এই দুই অবস্থায় লোহিত রক্তকণিকার ভাঙ্গার কাজটা করে আবার যকৃৎ। তাহলে আমরা বলতে পারি লোহিত রক্তকণিকা বাচ্চা অবস্থায় তৈরি হয় যকৃৎ থেকে, বড় হইলে বোন মেরু থেকে। কিন্তু দুই অবস্থায় ধ্বংস হয় কোথায় যায়? দুই অবস্থায় সে ধ্বংস হয় কোথায় যায় আমাকে বলো তো? দুই অবস্থায় সে কোথায় যায় ধ্বংস হয়? দুই অবস্থায় সে কোথায় যায় ধ্বংস হয়?
মেইনলি যকৃতে, প্লীহাতে হয় কিন্তু মেইনলি যকৃতেও হয়। ঠিক আছে, দেখো পরবর্তীতে ভাঙ্গনের কাজ করে, যকৃত এবং প্লীহাতেই করে, দুইটাতেই। তুমি দেখো হিমোগ্লোবিনের ভাঙ্গন, তোমাদের আমি আগেই বলছি হিমোগ্লোবিনের ভাঙ্গনটা তুমি দেখো, এই যে হিমোগ্লোবিন ভাঙলে কি হয়, এই যে হিমোগ্লোবিন ভাঙলে কি গণনা করতেছে, হিম এবং গ্লোবিন হয়। এই হিমের আয়রন, আয়রন অংশটুকু ফেরিটিন হিসেবে জমা থাকে, আর বাকি অংশটুকু তুমি দেখো বিলিভার্ডিন হয় সবুজ কালারের, আর বিলিভার্ডিন থেকে হয় বিলিরুবিন হলুদ কালারের, আর বিলিরুবিন যদি বডিতে বেড়ে যায় তাহলে সেটা হয়ে যায় জন্ডিস। যকৃৎ এই বিলিরুবিনটাকে বডিতে বাড়তে দেয় না, মলের মাধ্যমে ঠেলায়া বডি থেকে বের করে দেয়। এজন্য যকৃৎ যদি কোনো কারণে অসুস্থ থাকে, হেপাটাইটিস হয়, তখন সাধারণত জন্ডিস দেখা দেয়, কারণ সে বিলিরুবিনটা বের করে দেওয়ার, এক্সক্রিট করে দেওয়ার কাজটা ঠিক মতো করতে পারে না। এরপর তুমি দেখো পিত্ত উৎপাদন, তোমরা জানো যকৃতের মেইন কাজই তো পিত্ত উৎপাদন করা, তাই না? যকৃতের প্রধান কাজই পিত্ত উৎপাদন করা, বিভিন্ন পিত্ত লবণ থাকে। ঠিক আছে, সে পিত্ত তৈরি করে কই থেকে? স্টেরয়েড। স্টেরয়েড হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিপিড, এই স্টেরয়েড থেকে সে পিত্ত তৈরি করে। আর হরমোনের ভাঙ্গন, সকল হরমোন যকৃতে ভাঙ্গে, প্রায় সকল হরমোন যকৃতে ভাঙ্গে। দুইটা মাত্র হরমোন এটা যারা বেশি ভাঙ্গে, জন্য নামটা দিছি আমরা, এরা বেশি ভাঙ্গে, মানে এদের ভাঙ্গনটা দ্রুত হয়। এমনিতে সকল হরমোনের ভাঙ্গন যকৃতেই হয়। টক্সিন বা বিষ অপসারণ, ওই যে যেমন বিলিরুবিনও তো একটা বিষ, বিষাক্ত পদার্থ, এটা তো বডি থেকে বের করে দেয়। এছাড়া আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে, অ্যান্টিবায়োটিক কাজ করার পরে তার অবশিষ্ট যে অংশটুকু, ওটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়, সাইড ইফেক্ট করে, ওইটুকুকে যকৃৎ ভেঙে ফেলে। তাহলে এই বিষাক্ত পদার্থ বা টক্সিন অপসারণে যকৃৎ কাজ করে। জে ইউএন জন্ডিস বলছে, কেমনে হয় রে গাদা জন্ডিস, জে ইউএন ডিআইসি। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ গ্লাইকোজেনেসিস কি, পরের পেজে একদম সুন্দর করে দেয়া আছে। গ্লাইকোজেনেসিস আসতে পারে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কোন হরমোন কাজ করে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়, তাহলে তুমি হিসাব করে বের করে ফেলবা, পরে খুব সুন্দর করে দেয়া আছে। গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ইনসুলিন কাজ করে, সব দেয়া আছে এখানে। ওকে, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিও মানে কি, অশর্করা বা নন কার্বোহাইড্রেট বা অশর্করা কোনো পদার্থ থেকে, যেমন কি অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড থেকে হয় গ্লুকোজ তৈরির প্রক্রিয়া। যেহেতু গ্লুকোজ তৈরি হচ্ছে মানে গ্লুকোজের পরিমাণ বাড়তেছে, সো এখানে কাজ করে কে? গ্লুকাগন। গ্লাইকোলাইসিস, এইটার সাথে পেস্ট লাগাবা না, গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেনোলাইসিস এগুলোর সাথে গ্লাইকোলাইসিসের পেস্টটা লাগাবা না। এই গ্লাইকোলাইসিস তোমরা জানো যে শ্বসনের তিনটা ধাপ আছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আর অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি। ওটা কিন্তু শ্বসনের অংশ, মানে সবাত শ্বসনের অংশ বা অবাতরের অংশ গ্লাইকোলাইসিস, সবাত অবাত দুইটারই গ্লাইকোলাইসিস হয়। তাহলে গ্লাইকোলাইসিস টোটালি এই চ্যাপ্টারের কোনো অংশই না, পেস্ট লাগাবে পরীক্ষার হলে কিন্তু। ক্লিয়ার? ওখানে গ্লাইকোলাইসিস গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়, তোমরা জানো গ্লাইকোলাইসিসে কি হয়, গ্লুকোজ থেকে কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হচ্ছে। আর গ্লাইকোজেনোলাইসিস মানে তোমরা বুঝো গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়। গ্লাইকোজেন, নাম শুনলে বুঝে যাবে, গ্লাইকোজেন লাইসিস মানে গ্লাইকোজেন ভাঙে, ভাঙে কি তৈরি হয়, গ্লুকোজ, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ। তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়তেছে, তৈরি হচ্ছে, তার মানে এখানে কে কাজ করবে, গ্লুকাগন। বুঝতে পারছো হোপফুলি? ওকে, তোমাদের জন্য লাস্ট পোল, আমার লাস্ট পোল এটা। ঠিক আছে, তোমরা লাস্ট পোলটা যেহেতু আমার কাছে, তোমরা ভুল করবে না, একটু বুঝে শুনে অ্যান্সার করো, একটু বুঝে শুনে অ্যান্সার করো। আর কনফিউশন হবে না ভাই, তুমি আমি যে স্লাইডটা লিখে দিলাম ওইখানে আমার কথাগুলোর সাথে স্লাইডটা মিলাই নিও, এটা জীবনেও ভুলবা না। আহারে আন্ডা বাচ্চারা, তোরা কি করতেছিস সে ভাই, আমি বুঝতেছি না আসলে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে, এটার নাম কি, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে। প্লীহা মানে একটা গ্রন্থি ভাইয়া, প্লীহা হচ্ছে একটা গ্রন্থি। ঠিক আছে, এখান থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক নিষেধের আমাদের একটা ক্ষুদ্র অঙ্গ, এটা হচ্ছে কালো, এটা কালো মরিচের মতো অনেকটা, এটা আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ের নিচে থাকে। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক নিঃসৃত হয় এখান থেকে, অ্যান্টিবডি তৈরি করে। আর একটা বলছে পাইলস কেন হয়, নাজমুলের কি পাইলস হয়েছে নাকি? ওকে, তাইলে তোমরা দেখো এই পোলটা শেষ করে ফেললাম, তোমাদের আমল নামাটা দেখে সন্তুষ্ট কেউ হবে না, হোপফুলি তোমরা নিজেরাও সন্তুষ্ট হবে না যে আমাদের ব্যাচমেট বন্ধু বান্ধব এত ভুল করছে কেন। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, তুমি দেখো গ্লুকোজ থেকে কি হবে, গ্লাইকোজেন, তাহলে নামকরণ করবো গ্লাইকোজেনের সাথে, তাহলে তার নাম কি, গ্লাইকো। আর গ্লাইকোজেন তো তৈরি হয়েছে, তাহলে তার নাম কি, জেনেসিস।
কোন হরমোন কাজ করে এখানে? এটা খুব পানির মতো অংশ, খালি একবার পড়বা, পানির মতো দেখবা এগুলা। ক্লিয়ার? তাহলে হচ্ছে এইটুকুই। তাহলে তুমি দেখো এখান থেকে প্রশ্ন, রিটেন টাইপের কি কি প্রশ্ন আসতে পারে। পরিপাক নালীর গঠন, গ্রন্থির কাজ, দন্ত সংকেত লেখো। মানুষের দন্ত সংকেত বলছে এখানে, প্রাপ্তবয়স্ক মানুষেরটা লিখবা, প্রাপ্তবয়স্ক মানুষেরটা লিখবা। আর 6 বছর বয়সে যেহেতু বাচ্চা বলছে, তাহলে বাচ্চার ক্ষেত্রে কিরকম, ICM 212। আর এইখানে কি লিখবা, ICPM 21-23। এরপর তোমাদের যকৃতে কেন জৈব রাসায়নিক বলা হয়, এটা 2-3 লাইনে লিখে দিবা। বলছি তোমাদের পাকস্থলীর গঠন বর্ণনা করো, যেহেতু এখানে গঠন চাইছে, তোমাকে ফিগার আঁকা লাগবে। ঠিক আছে, ওকে। তোমাদের ব্রেক দিয়ে দিলাম 8:30 থেকে, তোমাদের ব্রেকটা হবে 8:35 পর্যন্ত। অব্র, হ্যালো। হ্যাঁ জাহিদ, আচ্ছা সমস্যা নেই, ব্রেকের পরটা তো নিয়ে দিব না, সমস্যা নেই, আসি। হ্যাঁ জাহিদ, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এরপরে যেহেতু আমরা আজকে একটা ক্লাসে, তোমরা দুইজন তোমাদের ভাইকে দেখো, এরপরে পরের অংশটুকু তোমাদের অব্র ভাই তোমাদের বলবে। আমি Q&A তে তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য আছি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে জাহিদ, তুমি তাহলে স্টপ শেয়ার করে দাও, তাহলে আমি শেয়ার দিতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ভাইয়া জাহিদ ভাই ব্রেক দিয়ে দিছে। তো এখন হচ্ছে ক্লাসটা যেহেতু আমি কন্টিনিউ করব লাস্ট সেকেন্ড হাফ, তো বি প্রিপেয়ার্ড। আমি ট্রাই করব তোমাদেরকে যতটুকু আছে ততটুকু শেষ করার। আমাদের পরিপাক তন্ত্রের অল্প কিছু অংশ বাকি আছে, আর কিছু অংশ বাকি আছে, সেটা হচ্ছে হাইড্রা। ওকে, তাহলে দুইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আশা করি। তো এই তো, ব্রেকের ভিতরে একটু গল্প গুজব করে নেই, আর কি করার। ওকে, তোমাদের জাহিদ ভাই হচ্ছে সিলেটের। ওকে, চিটাগাংয়ের না, সিলেটের। তো ওটাই। আর শুরু করব এখন। অলরেডি পিত্ত তোমাদের ভাইয়া কিন্তু অনেক কিছু পড়াই দিছে। পিত্ত এখন আমি যেগুলো পড়াবো এগুলো অনেক ছোট ছোট পড়া, খুব বেশি না, অল্প একটু। তো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা বেশি টাইম নিব না, আর 1টা মিনিট নিব। 1টা মিনিটের ভিতরে আমরা ক্লাস, আমার মোবাইলে বাজে হচ্ছে 8:34, আর 1 মিনিট পরে আমরা ক্লাস শুরু করবো, নাহলে কিন্তু ক্লাসটা শেষ করা যাবে না। ওকে, তোমাদের ঘড়ি স্লো, 32 বাজে। আমারটা তো ঠিক আছে, কত দেখি, এই যে ওকে 33 বাজতেছে। এত ব্রেক ব্রেক করো কেন? ব্রেক দিয়ে কি হবে জীবনে? হ্যাঁ, একদিন তো মরেই যাব আমরা। ব্রেকে কি হয়? আচ্ছা, তোমরা আরো 2-1 মিনিট ব্রেক চাচ্ছ, তো 2-1 মিনিট ব্রেক দিয়ে দেই। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে যথেষ্ট কঠিন একটা চ্যাপ্টার। দেখা যাক আমরা কতটুকু কি শেষ করতে পারি। এই জন্য হচ্ছে ব্রেকে আমি আর টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। কেমন?
ওকে, তাহলে আমরা এই যে আমার ঘড়ি, এই দেখো 8টা কত, 8টা 35 বেজে গেছে, দেখা যাচ্ছে না 8টা 35, তো অলরেডি 8টা 35 বেজে গেছে। তো 8টা 35 বাজলো, আমি ভিডিওটা অফ করে ক্লাস শুরু করে দিই। আর এতক্ষণ তোমাদের ক্লাস নিচ্ছে জাহিদ ভাই, আর এখন আমি তোমাদের ক্লাস নেব হচ্ছে অপর ভাই, আর কোনো পরিচয় নেই। ওকে, তাহলে হচ্ছে পিত্তরসে আমি চলে যাই। হ্যাঁ, একটু দেখি তোমাদের চ্যাটের কি বহর। তোমাদের চ্যাটে মনে হয় মোবাইলে মনে হয় অলরেডি বেজে গেছে 8টা 35। হ্যাঁ, অলরেডি আমারটা এখন 37 বাজে, সো তোমাদের এখন 8টা 35 বেজে গেছে। এবারে দেখো, এখন আমি যে টপিকগুলো পড়াবো আস্তে আস্তে মাথার ভিতর ঢুকায় না। ফার্স্ট হচ্ছে পিত্তরস। ভাইয়া তোমাদের অলরেডি পড়াইছে পিত্তরস কোথায় থাকে, যকৃৎ থেকে নিঃসৃত হয়। তাহলে পিত্তরস উৎপন্ন করে হচ্ছে যকৃৎ, যকৃৎ কোষ থেকে নিঃসৃত হয়। আর পিত্তরস যেটা, এটা জমা থাকে হচ্ছে পিত্তথলিতে। ঠিক আছে, এটা অলরেডি ভাইয়া বলছে, জমা থাকে কোথায়, পিত্তথলিতে। এরা কিন্তু সরাসরি পরিপাকে অংশগ্রহণ করে না, এরা সরাসরি পরিপাকে অংশগ্রহণ করে না। এরা তাহলে কি করে, এরা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এটার নামই হচ্ছে ইমালসিফিকেশন। এটা পরীক্ষায় বারবার আসে, ভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এদের কি থাকে বলো, এরা হচ্ছে স্নেহ জাতীয় পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করবে। এটাকে বলা হয় হচ্ছে কি তোমার, কি এটাকে কি বলবে, এটাকে বলা হয় হচ্ছে তোমার ইমালসিফিকেশন। এটা পরীক্ষায় আসে, ইভেন তোমাদের ভার্সিটিতে আসছে, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, অনেক জায়গায় আসে। এবারে আসো পিত্ত লবণে পানি পার্সেন্ট পড়বা, দুইটা লবণ থাকে, এই লবণ দুইটা শুধু পড়বা ভার্সিটিতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে। কি কি আসে, সোডিয়াম টোরোকোলেট আসে আর সোডিয়াম গ্লাইকোকোলেট। এই দুইটা টোরোকোলেট, গ্লাইকোকোলেট, এই দুইটা আসবে। এবং এদের ভিতরে দুইটা রঞ্জক পদার্থ থাকে, যার জন্য পিত্তরসটা দেখতে কিছুটা হলদেটে সবুজ হয়। ঠিক আছে, সেই রঞ্জক পদার্থ দুইটা হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন। অলরেডি বিলিরুবিন আর বিলিভার্ডিন কি তোমাদের জাহিদ ভাইয়া বলে দিছে, আমি শুনছি। এবারে আসো অগ্নাশয়। অগ্নাশয়ে কোথায় থাকে বলতো, অগ্নাশয় থাকে হচ্ছে স্টমাক বা পাকস্থলীর নিচে, তাই না? এই যে এখানে পাকস্থলী ছিল, পাকস্থলী থেকে শুরু হয়েছে ডিওডেনাম, তাহলে ডিওডেনামে খাবার আসবে। খাবার আসলে এটাকে পরিপাক করতে হবে, এজন্য একটা অগ্নাশয় গ্রন্থির একটা নালী ডিওডেনামে এসে মিশে যায়। এটার নাম কি, অগ্নাশয়ের নালী। এটার নাম হচ্ছে উইসাং নালী। কি নালী, উইসাং বা উইরসাং নালী। হ্যাঁ, তাহলে অগ্নাশয়টা উইসাং নালীর মাধ্যমে কোথায় উন্মুক্ত হয়, ডিওডেনামে উন্মুক্ত হয়। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে ডিওডেনামে অগ্নাশয়ের কোন নালীটা, অগ্নাশয়ের একটা নালী উন্মুক্ত হয়। এখন অগ্নাশয়ের নালী কেন ডিওডেনামে উন্মুক্ত হয়, অগ্নাশয় থেকে সকল ধরনের খাদ্য পরিপাককারী এনজাইম বের হয়। যেমন এখানে প্রোটিন পরিপাককারী এনজাইম হয়, এখানে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম বের হবে, এখানে ফ্যাট পরিপাককারী এনজাইম এখানে বের হবে। তাহলে অগ্নাশয় থেকে কি কি এনজাইম বের হয় এটা আমাদের ফার্স্টে পড়তে হবে। এটা পড়ার আগে আমরা অগ্নাশয়ের গঠনটা একটু পড়ে নেই। 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা, দেখতে অনেকটা মরিচের মতো। ঠিক আছে, আর কোথায় ওর নাম কি প্রবেশ করে দেখো তো, ডিওডেনামে প্রবেশ করে। এবার দেখো অগ্নাশয়ের উইসাং নালী, দেখো এদিকে থাকে, আমি একটু দেখাই তোমাদের ছবিটা, ছবিটা দেখলে মজা পাবা। সেটা হচ্ছে একদম প্রথম দিকে যাই, যেহেতু ক্লাসটা আমি নেই তো প্রথম দিকে দেখানো নেই। এই দেখো, এটা হচ্ছে ডিওডেনাম, এটা ছিল কি পাকস্থলী, তাই না? পাকস্থলীর পরে কি শুরু হবে, ডিওডেনাম। ডিওডেনামের এদিকে কে থাকবে, অগ্নাশয়, আর এদিকে থাকবে হচ্ছে লিভার। লিভার থেকে একটা নালী এসে ডিওডেনামে মিলিত হয় এবং অগ্নাশয় থেকে উইসরাঙ্গ নালী এসে মিলিত হয়। লিভারের যে নালী, এটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। কি নাম, কি, অভিন্ন পিত্তনালী। ঠিক আছে, আর অগ্নাশয় থেকে মিলিত হয় হচ্ছে উইরসাং নালী। এই দুইটা একসাথে মিলিত হয়ে কোথায় প্রবেশ করে, এরা প্রবেশ করে হচ্ছে ডিওডেনামে। এখন যেখানে প্রবেশ করলো, তাই না, ডিওডেনামের যে অংশটায় প্রবেশ করলো ওইখানে একটা স্ফীত অংশের সৃষ্টি হয়, কারণ যেখানে প্রবেশ করবে, দুইটা জিনিস প্রবেশ করবে, ওইখানে একটা স্ফীত অংশের সৃষ্টি করবে না, ওটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। ওটার নাম কি, অ্যাম্পুলা অফ ভ্যাটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, আমি দেখাচ্ছি। তাহলে অগ্নাশয় কি হইলো, ডিওডোনামে যুক্ত হয়েছে, এখানে এদিক থেকে এদিকে লিভার থাকে, তাই না? লিভার থেকেও একটা অভিন্ন পিত্তনালী এসে যুক্ত হয়, যেখানে মিলিত হয়, এটার নাম কি, অ্যাম্পুলা অফ ভ্যাটার। দেখো এই লাইনটা লাগবে, উইসরাং নালী অভিন্ন পিত্তনালীর সাথে মিলিত হয় অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিওডোনামে প্রবেশ করে। ভার্সিটিতে বারবার আসে।
ঠিক আছে? অগ্নাশয়ে 3টা অংশ আছে, মাথা, দেহ আর লেজ। সবথেকে ইম্পর্টেন্ট, অগ্নাশয় থেকে কি কি এনজাইম বের হয়। অগ্নাশয় থেকে কি কি এনজাইম বের হয় এটা বোঝার জন্য এই স্লাইডটা আমি একটু দেখাবো তোমাদের, ঠিক আছে? দেখো, অগ্নাশয় নিঃসৃত রস ক্ষুদ্রান্তে সকল ধরনের পরিপাক হয়। কারণ কি, অগ্নাশয়ের নিঃসৃত রস কোথায় যায়? ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তের ডিওডেনামে যায়। এখানে কি কি এনজাইম আছে, এনজাইম গুলো আমাদের মুখস্থ করতে হবে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। এগুলো হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। এগুলো কি? প্রোটিন পরিপাককারী এনজাইম। শর্করা পরিপাককারী এনজাইম আছে অ্যামাইলেজ, মল্টেজ। লিপিড পরিপাককারী এনজাইম আছে কি? লাইপেস, ফসফোলাইপেস। এরা সবকিছু কি করে? সকল ধরনের খাদ্য পরিপাক করে। এটা মনে রাখার একটা কবিতা আছে, কবিতাটা হচ্ছে অগ্নাশয় থেকে কি কি এনজাইম নিঃসৃত হয়, পরীক্ষায় আসে। আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাংস ফ্রাই। ঠিক আছে, কি বললাম? আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাংস ফ্রাই। তাহলে একটু দেখো তো, আতে কি? আমি এত দাগাবো না, মিলাই নিবা। আতে কি? অ্যামাইনোপেপটাইডেস, প্রোটিন পরিপাককারী এনজাইম। ঠিক আছে? কাকাতে 2টা আছে, কার্বক্সিপেপটাইডেস, কাইমোট্রিপসিন। কার্বক্সিপেপটাইডেস, কাইমোট্রিপসিন আর কি প্রোটিন পরিপাককারী এনজাইম। টুতে কি? ট্রিপসিন। ট্রাইতে কি? দেখো, ট্রাইপেপটাইডেস। কোলাব্যাংসে কি? কোলাজিনেস। এখানে লেখা নাই, বইতে দেখবা লেখা আছে, আমি লিখে দিচ্ছি। কোলাজিনেস। এরাও কি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে? কোলাজিনেস। ফ্রাইতে কি? ফসফোলাইপেস। ঠিক আছে? আর কোলার আর একটা লা আছে, লাতে কি? লাইপেস। আর কি? অ্যামাইনোপেপটাইডেস, আর একটা হচ্ছে অ্যামাইলেস। তার মানে এখানে কি? সকল পরিপাককারী এনজাইম আছে। ঠিক আছে? তাহলে অগ্নাশয় থেকে কি? সকল ধরনের পরিপাককারী এনজাইম বের হয়। আর এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ভার্সিটিতে এখান থেকে কোশ্চেন আসে যে অগ্নাশয় থেকে কি কি এনজাইম নিঃসৃত হয়, কোনটা নিঃসৃত হয় না। এবার আসো, আমাদের অগ্নাশয় গেছে। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। কি বলা হয়? মিশ্র গ্রন্থি। এখন কেন বলা হয় অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি, এটা আমাদের লাগবে। কারণ অগ্নাশয় থেকে আমরা দেখছি অলরেডি অনেক ধরনের এনজাইম বের হয়। এনজাইম বের হয় হচ্ছে অগ্নাশয়ের বহিঃখরা অংশ থেকে। বহিঃখরা অংশ থেকে আমরা জানি যে সবসময় এনজাইম বের হবে, যেটা খাদ্য পরিপাকে কাজ করবে। যেটা কি করবে? খাদ্য পরিপাক করবে। এবং অগ্নাশয়তে কি? অনেক ধরনের এনজাইম আছে যেগুলো সকল ধরনের খাদ্য পরিপাক করবে, প্রোটিন হোক, শর্করা হোক, কার্বোহাইড্রেট হোক। ঠিক আছে? তাহলে বহিঃখরা অংশ থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হয়। ঠিক আছে? আর মিশ্রগ্রন্থি কেন বলা হয়? কারণ এটার ভিতরে বহিঃখরা পার্টও আছে, অন্তঃখরা পার্টও আছে। অন্তঃখরা কেন বলা হয় বলতো? কারণ অগ্নাশয়ের একটা পার্ট আছে যেখান থেকে হরমোনও বের হয়। যেখান থেকে কি বের হয়? হরমোনও বের হবে। তাহলে অগ্নাশয়ের ভিতর কি থাকে? হরমোনও থাকে, আবার এনজাইমও থাকে। তাই একে বলা হয় মিশ্র গ্রন্থি। হরমোন কোত্থেকে নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। হরমোন থাকে 4 ধরনের হরমোন এখান থেকে বের হয়: গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্টেনিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এর ভিতরে গ্লুকাগন বের হয় হচ্ছে আলফা কোষ থেকে, ইনসুলিন বের হয় বিটা কোষ থেকে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভার্সিটিতে বারবার আসে। ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেনিন, পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। দেখো, পিপি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ইনসুলিনের কাজ একটু আগে জাহিদ ভাই তোমাদের পড়ায় আসছে, গ্লুকোজের পরিমাণ কমায় রক্তে, তাই না? এই যাদের ডায়াবেটিস হয় তারা কি করে? ইনসুলিন নেয়। ফলে কি? ডায়াবেটিস হলে কি? রক্তে গ্লুকোজ বাড়ে, তাহলে এরা গ্লুকোজের পরিমাণ কমায়। আর গ্লুকাগন, গ্লুকাগন এটা মনে রাখবা, গ্লুকোজ প্লাস আগমন। আগন থেকে মনে রাখবা আগমন। তাহলে গ্লুকোজ কি? এরা আগমন ঘটায়। তাহলে গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। ঠিক? ভার্সিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসবে। তোমরা কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং এর কোচিং করো, আমি কিন্তু বারবার একটা কথা বলি, ডোন্ট বি মানে সো সিরিয়াস ফর বায়োলজি। ঠিক আছে? কারণ আমি জানি তোমাদের ইঞ্জিনিয়ারিং এ ম্যাথ করতে হয়, তারপর তোমার ফিজিক্স করতে হয়, অনেক কিছু করতে হয়, তাই না? এত কিছু করার পর তোমাদের এই বায়োলজি প্রোগ্রামটা করার কারণ কি? করা হয় একই কারণে, যাতে কিনা বায়োলজি প্রোগ্রামটা আমরা এজন্য করাই যাতে ক্লাসে বসে যতটুকু ইম্পর্টেন্ট টু দা পয়েন্ট তোমরা পড়তে পারো। ঠিক আছে? খুব বেশি মেডিকেল লেভেলে তো পড়াই লাভ নাই, লাভ আছে? তাহলে কি তোমরা যাতে বুঝতে পারো ওটাই। তাহলে অলরেডি বুঝাই দিলাম কি কি আসে, যতটুক দাগাই দিব ঠিক ততটুকুই পড়বা। দেখি তো তোমাদের ইঞ্জিনিয়ারিং এর কি অবস্থা। চ্যাট বক্সে একটা কোশ্চেন করব, বলো। শীতকালে, শীতকালে না, যাও, পাহাড়ের যত উপরে চূড়ায় উঠবা তত ঘড়ি দ্রুত চলবে না আস্তে চলবে? তাড়াতাড়ি 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 লেখো। পাহাড়ের যত চূড়ায় উঠবা, পাহাড়ে উঠলে ঘড়ি দ্রুত চলবে না আস্তে চলবে? দেখি। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। ওরে বাবা, কয়েকজন, অনেকজন আবার ভুল আনসারও দিচ্ছ, তাই না? ঠিক আছে, কেন হবে জানো? কারণটা জানো? কেউ মুখস্থ করবা না। আজকে আমি তোমাদের একটা সূত্র শিখিয়ে দেই,
ঠিক আছে, ফিজিক্স ইন বায়োলজি, কারণ ফিজিক্স ছিল আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট। আমরা কি জানি দেখো তো, কেউ মুখস্থ করবা না। আমরা একটা সূত্র সূত্র জানি, টি ইকুয়ালস টু কি, 2 পাই এল বাই জি, তাই না? পাহাড়ের যত উপরে উঠবা তত কি হবে বলো তো? এই যে অভিকর্ষজ ত্বরণ কি, পাহাড়ের উপরে উঠলে কি হয়, অভিকর্ষজ ত্বরণ তত কমে। অভিকর্ষজ ত্বরণ যত কমবে পর্যায়কাল কি বাড়বে, পর্যায়কাল বাড়লে কি ঘড়ি দ্রুত চলে। পর্যায়কাল বাড়লে ঘড়ি কেন দ্রুত চলে, এটা হচ্ছে ঘড়ি, তাই না? 12 এর দিকে মনে করো মিনিটের কাঁটা, এটা মনে করো ঘন্টার কাঁটা, 3টা বাজে। এখন এই 12 মিনিটের কাঁটাটা আমি কি বললাম, স্লো চলবে, তাই না? স্লো কেন চলবে, কারণ অভিকর্ষজ ত্বরণ কমলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, জি নিচে আছে এটা উপরে আছে। পর্যায়কাল যত বাড়বে ঘড়ি তো আস্তে চলবে। কেন বুঝো? তুমি দেখো তো, এই 12কে নর্মালি আসতে 60 সেকেন্ড লাগবে, তাই না? এখন তুমি যদি আস্তে 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 নিয়ে আসো ঘড়ির এই নব বন্ধ করে, তাহলে 12কে 12 পর্যন্ত আসতে অনেক টাইম লাগবে না? সেই জন্যই বলা যায় যে পর্যায়কাল যখন বাড়বে আলটিমেটলি কি, তোমার ঘড়ি আসতে চলবে। ঠিক আছে, বলে না সময় যত বাড়ে মানে কি, ধীরে। সময় যত বেশি হবে জিনিসটা আস্তে হবে, তাই না? সময় যত কম হবে দ্রুত হবে। এভাবে কিন্তু মাথার ভিতর রাখতে হবে। তাই যারা ভুল করছো আনসার, তাদের জন্য 1 বালতি পানির সমবেদনা, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। এবার যাই হোক, বাদ দাও। ঠিক আছে, আর কাউকে আনসার করার দরকার নেই, জাস্ট বললাম। ওকে, থ্যাংক ইউ ইলিয়াস। লকডাউনে ভুলে গেছো না এই নিয়মগুলো? জানো, এখান থেকে অনেকগুলো নিয়ম আছে। শীতকালে কেন দ্রুত চলবে, ই করবে, এগুলো যদি পরীক্ষায় দিয়ে দেয় ব্যাখ্যা করতে হবে না, তখন মুখস্থ করলে হবে না, ব্যাখ্যা দিয়ে করতে হবে। যাই হোক, এবার দাও। অগ্নাশয় রস, অগ্নাশয় অলরেডি আমাদের হয়ে গেল হরমোন গুলো, তাই না? হরমোন আমরা অলরেডি পড়ে ফেললাম, ইনসুলিন গ্লুকাগন, এর ভিতরে ইনসুলিন আর গ্লুকাগন শুধু পড়বা তোমরা। ঠিক আছে, আর ডেল্টা কোষ সোমাটোস যদি ইচ্ছা করে পড়ো, না ইচ্ছা করলে না পড়বা, জাস্ট যে দুইটা ভিভি লিখে দিছি পড়বা। অগ্নাশয় রসে কি থাকবে, সকল ধরনের এনজাইম থাকবে। এখান থেকে আর পড়াবো না, কারণ এটা অলরেডি ওই ছকে আমরা লিখে দিছি। ঠিক আছে, এই ছকে কিন্তু লিখে দিছি। এবারে আসো, খুব মজা পাবা। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে যে রাসায়নিক পরিপাক হয়, এই পরিপাকটা কিভাবে হয় দেখো। আমি আস্তে আস্তে বলবো, এতক্ষণ যেহেতু ভাইয়া তোমাদের বলছে, ভাই এতক্ষণ পড়ায় আসছে, এখন তোমরা খুব মজা পাবা। মুখবিবর, মুখবিবরে কে উন্মুক্ত হয়, লালা গ্রন্থি। ভাইয়া অলরেডি তোমাদের বলে আসছে, লালা গ্রন্থিতে শুধুমাত্র টায়ালিন থাকবে। ঠিক আছে, টায়ালিন হচ্ছে এক ধরনের শর্করা পরিপাককারী এনজাইম। তাহলে কি, দেখো তো মুখবিবরে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম আছে, এবং এখানে কিন্তু পুরোপুরি পরিপাক হয় না, এখানে কার্বোহাইড্রেটের আংশিক পরিপাক হয়। দেখো মল্টোজ পর্যন্ত হয়ে বসে আছে, খুব কম। ঠিক আছে, এরপর ভাইয়া তোমাদের পাকস্থলিতে বলছে, পাকস্থলিতে দেখো কোন কোন এনজাইম নিঃসৃত হয়। পেপসিন, জিলেটিনেস, রেনিন আর লাইপেস, এই তিনটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম, আর লিপিডটা হচ্ছে তোমার ফ্যাট পরিপাককারী এনজাইম, না লাইপেসটা হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইম। তাহলে দেখো তো পাকস্থলিতে কি কোনো কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম আছে? নাই। তাহলে এই কথাটাই পরীক্ষায় কোশ্চেন আসে, পাকস্থলিতে কোনো শর্করা পরিপাক হয় না। জিসটা জানো যেখান থেকে আসবে, ঠিক আছে? শর্করা পরিপাক হয় না, কেন হয় না? এখানে কোনো নাই। আর কি আসতে পারে তোমাদের, পাকস্থলিতে কি কি এনজাইম আছে, পাকস্থলী থেকে কি কি এনজাইম বের হয় দেখো তো। প্রোটিন পরিপাককারী পেপসিন, জিলেটিনেস, রেনিন। এইটা লেস ইম্পর্টেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা উপরটা। এরা কি, প্রোটিনকে ভাঙে। ঠিক আছে, মনে থাকবে। এরপরে দেখো তো অগ্নাশয় রস, ক্ষুদ্রান্তে আসলো। ক্ষুদ্রান্তে একটা লাইন আছে বইতে, সকল ধরনের পরিপাক হয়, সকল ধরনের পরিপাক হবে। কেন হবে বলতো? ক্ষুদ্রান্তে অগ্নাশয় রস থাকে, অগ্নাশয় রসে দেখো প্রোটিন পরিপাককারী এনজাইম আছে, শর্করা পরিপাককারী এনজাইম আছে, লিপিড পরিপাককারী এনজাইম আছে। শুধু তাই না, ক্ষুদ্রান্তের নিজস্ব গ্রন্থি আছে, যেটার নাম হচ্ছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থির ভিতরে দেখো প্রোটিন পরিপাককারী এনজাইম আছে, অ্যামাইনো পেপটাইডেস, লিপিড পরিপাককারী এনজাইম আছে, লাইপেস, কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম আছে, দেখো তো ল্যাকটেজ, মল্টেজ, সুক্রোজ, অ্যামাইলেস। তাহলে কি, ক্ষুদ্রান্তে সকল ধরনের পরিপাক হবে, এবং আলটিমেটলি লাস্টে আমরা কি পাবো, শর্করার জন্য সরল শর্করা গ্লুকোজ পাবো, এবং প্রোটিনের জন্য অ্যামাইনো অ্যাসিড পাবো, এবং লিপিডের জন্য ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। তাহলে এখানে ভাই কোশ্চেন আসবে কি, বারবার বলে দিই এখান থেকে কি কোশ্চেন আসে। এর বাইরে যদি কোশ্চেন আসে, অভ্র ভাইয়ের ফেসবুকে যায়, অভ্র ভাইয়ের 2টা বকা দিয়ে এসো, ওকে? আর কিচ্ছু আসবে না, তারপর আমি বুঝাবো একদম লাস্টে, তোমাদের পরিপাকতন্ত্রটা সুন্দর বুঝাই দেবো, কারণ আগে হাইড্রা পড়ি। ঠিক আছে, তারপরে পরিপাকতন্ত্র বিক্রিয়াটা আমরা বুঝাবো, কারণ বিক্রিয়াটা তো বেশি ইম্পর্টেন্ট না, ওটা লাস্টে সময় থাকলে আমরা বুঝাবো, টেনশন নিও না। কি কি আসবে দেখি। মুখবিবর থেকে লালা বের হয়, লালায় কি থাকে, টায়ালিন এনজাইম। মুখবিবরে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, আর কোনো কিছু পরিপাক হয় না। এখানে এটা থেকে কিন্তু পরীক্ষা আসে। তাহলে মুখবিবরে কি, শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়।
ঠিক আছে, তাহলে মুখ্য বিবরণে শুধু কার্বোহাইড্রেট পরিপাক হয়, ঠিক আছে, বা কার্বোহাইড্রেট পরিপাক হয়, আর কিছু হয় না। কেন হয়? শুধুমাত্র টায়ালিন থেকে কার্বোহাইড্রেট পরিপাককারী। পাকস্থলিতে কি হয়? প্রোটিন হয়, লিপিড হয়, এখানে কোনো শর্করা পরিপাক হয় না। আর পাকস্থলী থেকে ভাইয়া এই পেপসিন যে নিঃসৃত হয় এটা আসে। আর ভাইয়া অলরেডি তোমাদের পড়াই দিছে পাকস্থলী থেকে একটা অ্যাসিড নিঃসৃত হয়, ওটার নাম কি? HCl। পড়াইছে না? অবশ্যই পড়ানোর কথা, যেহেতু লাস্ট স্লাইডে ছিল। এবারে আসলে আগের স্লাইড গুলোতে ছিল ক্ষুদ্রান্ত্রে অগ্নাশয় কর্তৃক নিঃসৃত রস কি ক্ষুদ্রান্তে সকল ধরনের পরিপাক হয়। কারণ কি? এটার ভিতরে কি থাকে? প্রোটিন পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী এনজাইম, লিপিড পরিপাককারী এনজাইম। লিপিড পরিপাককারী লাইপেজ আর শর্করা পরিপাককারী অ্যামাইলেজ মল্টেজ। নাম থেকে অ্যামাইলেজ কেন শর্করা পরিপাক এনজাইম? অ্যামাইলেজ কোথা থেকে আসছে বলতো? অ্যামাইলোস থেকে। অ্যামাইলোস কোনটা ভাঙলে পাই? স্টার্চ ভাঙলে আমরা অ্যামাইলোস পাই, তাই না? তাহলে অ্যামাইলোস থেকে আসছে কিন্তু ভাই অ্যামাইলেস, এটা শর্করা পরিপাককারী এনজাইম। যাই হোক, আর প্রোটিন পরিপাককারী এনজাইম সব ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি অ্যামোনিপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ। আনিস কাকা লাইকস টু ট্রাই কোলা ব্যাংস ফ্রাই। এখান থেকে কোশ্চেন আসে যে কোনটা অগ্নাশয় কর্তৃক নিঃসৃত হয়। আর আন্তরিক কোষ কর্তৃক নিঃসৃত, গ্রন্থি কর্তৃক নিঃসৃত এনজাইম সমূহ, এগুলো জাস্ট একবার রিডিং পড়বা, এখান থেকে অতটা আসে না, কারণ এখান থেকেও সকল ধরনের প্রোটিন পরিপাককারী, লিপিড পরিপাককারী এবং কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম নিঃসৃত। এই সবগুলো এনজাইম মিলিত হয়ে আলটিমেটলি লাস্টে অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসার পরিণত করে। আমি এখন তোমাদেরকে 30 মিনিটে 8:50 বাজে 9:20 পর্যন্ত হাইড্রা পড়াবো। তারপরে এখান থেকে যা কোশ্চেন আসে আমি কিন্তু বলে দিচ্ছি, এখান থেকে কি কি কোশ্চেন আসছে আমি কিন্তু বলে দিচ্ছি। আমি যতটুকু পড়াইছি, অগ্নাশয়, গ্লুকাগন, ইনসুলিন বলে দিলাম, মরিচের মতো। তারপরে ভ্যাটার অফ অ্যাম্পুলা 110টা ভার্সিটিতে পরীক্ষা দিলে 20টা ভার্সিটিতে আসবে, যে ডিওডেনামে অগ্নাশয়ের নালী মিলিত হয় অভিন্ন পিত্ত, এর নাম কি? লিভারের অভিন্ন পিত্তনালীর ভিতর। ছবি এঁকে বুঝাইতেছি, ঠিক আছে? আমি লাস্টে তোমাদের মজা দেওয়ার জন্য বিক্রিয়াটা বুঝাই দেবো, টেনশন নিও না। খাদ্যবস্তুর শোষণ, খাদ্যবস্তুর শোষণ ক্ষুদ্রান্ত্রে হয় 90%। ভাইয়া বলছিল না একদম ফার্স্ট স্লাইডে, জাহিদ কি বলছিল? যে খাদ্যবস্তু একদম ছোট ছোট কণায় পরিণত হয়ে সরল খাদ্যে পরিণত হবে বা খাদ্য সারে পরিণত হবে, ওগুলো কি রক্তে যাইতে হবে। তো ক্ষুদ্রান্তের ভিতরে কি থাকে ভাইয়া? ভিলাই থাকে, এটা পরীক্ষায় আসে। এটা একটা মাইক্রোস্কোপিক গঠন। ক্ষুদ্রান্তের ভিতর কি থাকে? থাকে। খাদ্যবস্তুর শোষণ দেখো, শর্করা যেটা আছে, খাদ্যবস্তু কিভাবে শোষিত হয়? সক্রিয় শোষণ, ব্যাপন। আমিষ সক্রিয় শোষণ, ব্যাপন। দেখছো, সবগুলোই সক্রিয় শোষণ ব্যাপন হয়। লিপিডে একটু প্যাচ আছে, ঠিক আছে? লিপিড শুধুমাত্র ব্যাপন, যতটুক পড়াই দিলাম এতটুকুই। শর্করা সক্রিয় শোষণ ব্যাপনের মাধ্যমে হয়, আমিষ সক্রিয় শোষণ ব্যাপনের মধ্যে হয়, কিন্তু লিপিড শুধুমাত্র ব্যাপনের মাধ্যমে হয়। আর কিছু পড়বা না, জাস্ট পর এমসিকিউ, আর এখান থেকে কোনো সিকিউ আসবে না। যতটুক গোল্লা দিয়ে দিছি ততটুক। এবারে আসো বৃহদন্ত্র। বৃহদন্ত্রেও তোমার কিন্তু শোষিত হয়, এখানেও তোমার শোষিত হয়। বৃহদন্ত্রের গবলেট কোষ থাকে, এই দুইটা থেকে কোশ্চেন থাকে। তাহলে লিখবা বৃহদন্ত্র দিয়ে মনে রাখবা ব, তাহলে গবলেটের ব আছে, তাহলে ব ফর বৃহদন্ত্র। এটা পরীক্ষায় ঢাকা ভার্সিটিতে যে কয়বার আসছে এর কোনো ঠিক ঠিকানা নেই। এরপরে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের ভিতর কি আছে ভাই? আমি বলছি একটু আগে, ভিলাই। এটা যে ঢাকা ভার্সিটিতে কয়বার আসছে এর কোনো ঠিক ঠিকানা নেই, সেগুলো পড়তে হবে। পরিপাকতন্ত্রে স্নায়ুতন্ত্র, হরমোনের ভূমিকা যেটা আছে, এটা আমরা একটু দেখি। এটা কিছুই না, গ্যাস্ট্রিন হরমোন। ভাইয়া তোমাকে বলছে না, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, পাকস্থলীর নিজস্ব গ্রন্থি থেকে গ্যাস্ট্রিন হরমোন বের হয়, যেটা কি ওই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি জুসও তো বের হয়, তাই না? ওই গ্যাস্ট্রিক জুস নিঃসরণে সাহায্য করে এবং হাইড্রোক্লোরিক সাহায্য করে, এই হরমোনটা সাহায্য করে, ঠিক আছে? এরা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। আসলে পাকস্থলী থেকে পাকস্থলী কাজ করে যাতে কিনা এনজাইম নিঃসৃত হয়। সিক্রেটিন, সিক্রেশন কথার মানে হচ্ছে নিঃসরণ করা। সিক্রেটিন কি করে? অগ্নাশয় রস নিঃসরণ সাহায্য করে, ঠিক আছে? অগ্নাশয় রস যেটা নিঃসরণ করবে, ওটা নিঃসরণে সাহায্য করবে সিক্রেটিন হরমোন। এই দুইটার বেশি একটাও পড়বা না, ঠিক আছে? মনে থাকে জানো, কারণ ভিতরে এগুলো অনেক কঠিন, ওগুলো পড়তে গেলে ওগুলো কখনো পরীক্ষায় আসেও না। স্থূলতা এখান থেকে আসে, দেহের ওজন 20%-এর বেশি হলে তাকে বলবো হচ্ছে স্থূলতা। বডি মাস ইন্ডেক্স, এই সূত্রটা যেন কখনো ভুল না হয়। ওজন মাপবা কেজিতে, আর হাইট মাপবা হচ্ছে মিটারে, স্কয়ার করবা, অনুপাত করে দিবা, শেষ। তাহলে উপরে থাকবে কেজি, নিচে থাকবে মিটার স্কয়ার। এইটা ঢাকা ভার্সিটিতে মনে হয় 10 বার আসছে কমপক্ষে, জেইউতে আসছে 100 বার। কারণ কি জানো, জেইউতে একদিনে 10টা সেটে পরীক্ষা হয়, ঠিক আছে? এবং ভিন্ন ভিন্ন কোশ্চেন থাকে। 10টা সেটে কি থাকে? ভিন্ন ভিন্ন কোশ্চেন থাকে, মনে থাকবে? ক্ষুদ্রান্তের ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো তো পড়ানো হবে লাস্টে, বললাম না? ডোন্ট বি টেনসড, ওকে? ওকে, তাহলে বিএমআই,
বিএমআই নরমাল কত, শুধু নরমালটা আমরা জানবো। বিএমআই নরমাল হচ্ছে 18.5 থেকে 24.9 কিলোগ্রাম পার মিটার স্কয়ার। 1000 বার বিভিন্ন ভার্সিটিতে আসছে। ওকে, শুধুমাত্র এটা পড়বা। আর যে ছকে যেগুলো আছে একটাও পড়তে যাবা না, সময় নষ্ট করবা না। এইগুলো মনে রাখতে যায় তুমি যদি দুইটা কেমিস্ট্রির বিক্রিয়া ভুলে যাও, দুইটা ম্যাথের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভুলে যাও, তখন কিন্তু ডস খাবা। ঠিক আছে, বুয়েটে চান্স পাইতে হইলে তোমাকে ফার্স্টে ভালো হইতে হবে জ্যামিতিতে, ত্রিকোণমিতিতে, আর হচ্ছে গিয়া ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে। এই তিনটা যদি ভালো পারো, ম্যাথে দেখবা যে অনেক ভালো নাম্বার ক্যারি করবা। ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারিং এর কথাটা বললাম আর কি। কেন ইঞ্জিনিয়ারিং এর এত কথা বলতেছি, ঠিক আছে, তোমাদের যে ভাইয়া, তোমাদের এখন ডাক্তার ভাইয়া তোমাদের পড়াচ্ছে, এই ভাইয়ার ফার্স্ট টার্গেট ইঞ্জিনিয়ারিং ছিল। ওকে, যাই হোক, এগুলো নিয়ে এখন কথা না বলি, আমরা সামনে চলে যাই। ওকে, এবারে বলো, এতক্ষণ কথা বললাম, একটা পোল দিয়ে দেই। একটু আগে বলে দিছি অলরেডি ছকটা, যে মুখগহ্বরে কোনটার পরিপাক ঘটে। আমি কিন্তু বলে দিছি শুধুমাত্র একটা জিনিসেরই মুখগহ্বরে পরিপাক ঘটবে। আমি আশা করি তোমরা 90%-এর বেশি সঠিক উত্তর দিবা। বাহ, আমার খুব ভালো লাগতেছে তোমাদেরকে পড়ায় আজকে, রেসপন্স খুব ভালো, থ্যাঙ্কস আ লট। ওকে, দেখবা মজাটা, দেখবা দেখবা দেখো, 90%-ই সঠিক উত্তর দিছো। আমি শেয়ার রেজাল্ট করে দেই, দেখো দেখো, 90% সঠিক উত্তর দিছো, থ্যাঙ্কস আ লট। ওকে, এবার আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো আসলেই তোমরা পারো নাকি, এটা একটু দেখার জন্য। সেটা হচ্ছে, পাকস্থলীতে কোন খাদ্যের পরিপাক হয় না, একটু তাড়াতাড়ি লেখো। হ্যাঁ ভাইয়া, ইঞ্চি থেকে মিটারে নিতে হবে। ভেরি গুড, নাবিল, আদনান, আশিস, আলভি, হৃদিতা, হৃদয়, রাফি, ভেরি গুড। শর্করার কোনো পরিপাক পাকস্থলীতে হয় না। থ্যাংক ইউ ভাইয়া, তোমরা মনোযোগ দিছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরিপাক চ্যাপ্টার কিন্তু খুব সহজ, যদি একটু চিন্তা করে পড়া যায়, পরিপাকের মতো সহজ চ্যাপ্টার এই দুনিয়ায় নেই। আর কেউ চ্যাটে আনসার করো না, তাহলে চ্যাট বক্স। ওকে, তাহলে আমি পোলটা নিয়ে নিছি, এবার চলে যাই সামনে। এবারে আমরা পড়বো হচ্ছে হাইড্রা। হাইড্রা পরে আমরা পরিপাকের বিক্রিয়াগুলোতে চলে যাব। ঠিক আছে, হাইড্রা তোমাদের কথা দিতেছি 20 থেকে 21 মিনিটে শেষ করে ফেলবো। পৃথিবীতে হাইড্রার প্রজাতি আছে 40টা। এটা থেকে জীবন কোশ্চেন আসতে দেখি নেই, জেইউতে একবার আসছিল মনে হয়। ঠিক আছে, কিংডম অ্যানিমিলিয়া, ফাইলাম আমরা জানি নিডারিয়া। ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র জেনাস আর এই নামটা পড়বে, হাইড্রা ভালগারিস। ওকে, হাইড্রা দেখো তো ড্রাগনের মতো, মানে একটার অনেকগুলো মাথা। হাইড্রা হচ্ছে মুক্তজীবী, মিঠা পানির প্রাণী, সমুদ্রে থাকে না। এরা কিন্তু ভাই মাংসাশী এবং কোর্সিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, এটা জানতে হবে। আমরা একটা স্লাইডে পাবো, এরা সাধারণত ক্ষুদ্র ক্রাস্টেশীয় সন্ধিপদী খায়। তাহলে এদের কি, ক্ষুদ্র ক্রাস্টেশীয় সন্ধিপদী মানে কি, ছোট চিংড়ি। ওকে, ছোট চিংড়ি যখন বাচ্চা থাকে তখন ওদের বলা হয় ক্রাস্টেশিয়া। সন্ধিপদী কি, চিংড়ির ভিতরে খন্ড খন্ড থাকে না, তাহলে ক্ষুদ্র ক্রাস্টেশীয় মানে চিংড়ির বাচ্চা, কাঁকড়ার বাচ্চা, এগুলো হচ্ছে হাইড্রা খায়। ঠিক আছে, তার মানে কি এরা মাংসাশী। ঠিক আছে, এদের পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, আমরা একটু পরে দেখব। হাইড্রা এরকম দেহ থেকে আবার একটা ছোট মুকুল বানায়। ঠিক আছে, এই মুকুলটা যেহেতু হয়, তাহলে কি এদের পুনরুৎপত্তি ক্ষমতা কি, প্রচন্ড। এটা পরীক্ষায় আসে। এদের পুনরুৎপত্তি ক্ষমতা যে প্রচন্ড, এটা কে আবিষ্কার করছে, বিজ্ঞানী ট্রেমলে। এটা ডিউতে আসছে, জেউতে আসছে, মানে কয়বার যে কত জায়গায় আসছে এর কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, তাহলে আব্রাহাম টেম্বরে এটা বর্ণনা করেন। আর হাইড্রার নামকরণ করেন হচ্ছে লিনিয়াস। হাইড্রার নামকরণটা কে করছে, লিনিয়াস। হাইড্রার নামকরণ করছে লিনিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সকিউজ মি, তোমরা 10 মিনিট একটু দাঁড়াও, আমি একটা ফোন আসছে, এটা একটু রিসিভ করি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের, আচ্ছা যাই হোক, ফোনটা ধরতে হয় নাই। তাহলে এখান থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসে, একটা হচ্ছে হাইড্রার নামকরণ করেন কে, বিজ্ঞানী লিনিয়াস, আর পুনরুৎপত্তি কে করেন, বিজ্ঞানী ট্রেমলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা। ঠিক আছে, শুধু পিডিএফ পড়বে, আর কিচ্ছু পড়বে না, কারণ তোমরা ইঞ্জিনিয়ারিং আমি জানি তোমাদের অনেক কষ্ট হয় বাইরে থেকে পড়তে, হ্যাঁ, তাই পড়বা। হাইড্রার গঠন ভাইয়া, এইখান থেকে তোমরা একটা প্যাচ লাগাও। হাইড্রার অংশ তিনটা, হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি। দেখো, হাইপোস্টোম হচ্ছে এতটুক, দেহকাণ্ড হচ্ছে পুরা। ঠিক আছে, হাইপোস্টোম, আর তারপরে এই পুরাটা হচ্ছে দেহকাণ্ড। এই পুরাটা কি, দেহকাণ্ড, এই পুরাটা হচ্ছে দেহকাণ্ড, আর এটা হচ্ছে পাদচাকতি। যে প্যাচটা লাগে আমি একটু তোমাদের বলি, সব জায়গায় ঢাকা ভার্সিটিতে এটা
মনে করো কমপক্ষে হলো 5 বার আসছে এবং 5বারই পোলাপান ভুল করো তোমরা, ঠিক আছে? সেটা হচ্ছে কোর্সিকা কিসের অংশ? আমরা ভাবি হাইপোস্টোমে থাকে ভাই শুধুমাত্র মুখছিদ্র, আর কিচ্ছু থাকে না। হাইপোস্টোমে কি থাকে? শুধুমাত্র মুখছিদ্র থাকে, আর কিচ্ছু থাকে না, এরা শুধু খাদ্য গ্রহণে কাজ করে, ঠিক আছে? দেহকাণ্ড থেকে হচ্ছে কোর্সিকা, দেখছো দেহ থেকে হচ্ছে কোর্সিকা গুলো গঠিত হয়। আর কোর্সিকার সংখ্যাটা লাগবে ভাইয়া 6 থেকে 10টা। ডিউতে আসছে, অনেকবার আসছে। কোর্সিকার সংখ্যা কয়টা? 6টা থেকে 10টা। এবং কোর্সিকা কিসের অংশ? দেহকাণ্ডের অংশ। দেহকাণ্ডে আর কি কি থাকবে দেখো তো? মুকুল থাকবে, দেখছো? দেহকাণ্ডে কি থাকবে? মুকুল থাকবে, মানে ছোট হাইড্রা থাকবে। এছাড়া কি থাকতে পারে? জননাঙ্গ। একটু বলো তো দেহের ভিতরে কি কে, দেহের ভিতরে কি থাকবে বলো তো? জননাঙ্গ থাকবে। জননাঙ্গ কোথায় থাকে? দেহের ভিতরে থাকে, ঠিক আছে? আর একটা কথা মনে করো, ঠিক আছে, লিনিয়াস, লিনিয়াস, জয় লিনিয়াস। এবারে আসো একটা মজার জিনিস, সেটা হচ্ছে ছেলেরা কোশ্চেন করো, জননাঙ্গ দেহের কোথায় থাকে? মেয়েরা কোশ্চেন করবে না, শুধু ছেলেরা। জননাঙ্গ দেহের কোথায় থাকে, ভিতরে না বাইরে? এটা লাগবে হাইটা বুঝতে হলে। ছেলেরা কোশ্চেন করো, তাড়াতাড়ি 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 কোশ্চেন করো, এই মানে আনসার করো ছেলেরা। ভেরি গুড, সম্পদ, আলভি, ওয়াফিক। কেন বললাম এটা জানা লাগবে, ঠিক আছে? তো এদের আর আনসার করতে হবে না, হয়ে গেছে। তাহলে এদের জননাঙ্গ গুলো থাকবে দেহের বাইরে, তাই না? তাহলে তো জননাঙ্গ সাধারণত আমরা জানি দেহের বাইরেই থাকে। কেন বললাম একটু পরে আমাদের ক্লিয়ার হবে। তাহলে দেহকাণ্ডে জননাঙ্গ থাকবে এবং কি থাকবে? মুকুল থাকবে। আর পাদচাকতি চলনে সাহায্য করবে, সাহায্য করবে, ঠিক আছে? আর এই কোর্সিকা গুলো কি করে? কোর্সিকা গুলো 6টা থেকে 10, এদের কাজ মূলত শিকারে সাহায্য করা। কিসে সাহায্য করা? শিকারে সাহায্য করা, তাই না? মনে থাকে যেন, শিকারে সাহায্য করা। এবং এই কোর্সিকা গুলোর ভিতরে এক ধরনের কোষ থাকে, ওই কোষগুলোর নাম হচ্ছে নিডোসাইট। ছোট ছোট নিডোসাইট কোষ থাকে কোর্সিকার বাহিরের দিকে, ছোট ছোট নিডোসাইট কোষ থাকে। কারণ নিডোসাইট কোষ থেকে কি বের হয় বলতো? সুতা বের হয়। তাহলে কোর্সিকা ও সুতা, নিডোসাইট থেকে যখন সুতা বের হয় তোমার শিকারেরা আটকে থাকে। তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে হাইপোস্টোমের অংশ কি? শুধুমাত্র মুখছিদ্র। দেহকাণ্ডের অংশ কি? কোর্সিকা, মুকুল আর জননাঙ্গ। আর পাদচাকতির কোনো অংশ নেই, ঠিক আছে? এই কোর্সিকা তোমরা ম্যাক্সিমাম হাইপোস্টোমের অংশ দাগায় আসো, এটা কিন্তু আর ভুল করা যাবে না। হাইপোস্টোমের অংশ শুধু মুখছিদ্র। ওকে, এবার আসো দেহের কোষ। এটা দেখবা যে এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হয়ে যাবে? একদম ক্রিস্টাল। দেহ প্রাচীরের কোষসমূহ। হাইড্রা কি? আমরা জানি দ্বিস্তরী প্রাণী, তাই না? সেই ছোট কাল থেকে জানতেছি নিডারিয়ারা কি? দ্বিস্তরী প্রাণী। তার মানে এদের একটোডার্ম থাকবে, এদের এপিডার্মিস যেটা হচ্ছে মূলত একটোডার্ম, এবং থাকবে মেসোডার্ম। ভিতরের যে লেয়ারটা থাকবে এদের বলা হবে মেসোডার্ম, সরি দত্তরি, দাঁড়াও, এটা হবে এন্ডোডার্ম, ঠিক আছে? দুইটা, এদের কোনো থাকে না আসলে, ঠিক আছে? দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, সরি। তাহলে হাইড্রার কি থাকবে? একটোডার্ম থাকবে এবং নিচের দিকে থাকবে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিসটাকে কি বলবো? এন্ডোডার্ম। এবং ত্রিস্তরী যারা, ভিতরে একটা থাকে মেসোডার্ম। এদের মেসোডার্ম নাই, মেসোডার্মের বদলে আছে মেসোক্লিয়া। এরা কিন্তু কোনো কোষ না, এরা হচ্ছে অকোষীয় সংযোগকারী স্তর, মানে হচ্ছে গ্লুর মতো কাজ করে। কার মতো? গ্লুর মতো কাজ করে, দুইটা লাগাই রাখে। তাহলে হাইড্রা কি? দুই স্তরী, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। এবার আসো এদের কোষগুলোর নাম পড়তে হবে। দেখো শুধুমাত্র দুইটা, জনন কোষ আর নেমাটোসাইট বা নিডোকোষ, নিডোসাইট কোষ বা নিডোপ্লাস্ট কোষ। আমি কি বলছিলাম? ছেলেদের জননাঙ্গ বা জননাঙ্গ কোথায় থাকে? বাইরের দিকে থাকে। নিমাটোসাইট কোথায় থাকে বলছিলাম? কোষিকার বাইরের দিকে থাকে, কারণ বাইরের দিকে থাকলেই তো তোমার শিকার করতে পারবে, তাই না? বলতো এপিডার্মিস মানে কি? বাইরের আবরণ। এপিডার্মিস মানে কি? বাইরের আবরণ। আর এন্ডো কথাটার মানে হচ্ছে ভিতরের আবরণ, বা গ্যাস্ট্রোডার্মিস মানে হচ্ছে ভিতরে থাকে। তাহলে একটু বুদ্ধি করে বলো তো, জনন কোষ কোথায় থাকবে? জনন কোষ আর নেমাটোসাইট বা নিউক্লিওসাইট কোথায় থাকবে? ডেফিনেটলি বাইরে থাকবে, তাই না? তাহলে এপিডার্মিসে এক্সট্রা দুইটা কোষ থাকে, একটা হচ্ছে জনন কোষ আর নেমাটোসাইট। আর যা যা কোষ থাকে, পেশি আবরণী কোষ, দেখো পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ, সংবেদী কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, স্নায়ু কোষ, দুইটাতেই থাকে। তাহলে আলাদা করে সময় নষ্ট করে আর পড়ার দরকার আছে? শুধুমাত্র আমরা পড়বো জনন কোষ আর নেমাটোসাইট হচ্ছে এপিডার্মিস বা বাইরের আবরণে থাকে, আর গোষ্ঠীর যা আছে সব এন্ডোডার্মিসে থাকবে, এপিডার্মিসেও থাকবে। ক্লিয়ার? এবারে আসো, দেখো ওই জাস্ট এপিডার্মিসের কোষগুলোর নাম বলছে, এটা নতুন করে দেখার কোনো কিছু নেই, ওই নামগুলো এখানে লেখা, শুধু ওই ছকটা পড়বা। এবারে আসো আদর্শ নিডোসাইটের কোষ। এই নিডোসাইট কোথায় কোথায় থাকে বলছি বলতো? কোর্সিকাতে থাকে। এদের কাজ কি বলতো? শিকারে সাহায্য করা। এখন নিডোসাইটে কি কি থাকে? খুব মজা লাগবে পড়তে।
নিডোসাইট কি? এই পুরাটা নিয়ে হচ্ছে একটা নিডোসাইট কোষ। নিডোসাইটের ভিতরে একটা বিষপূর্ণ একটা গহ্বর থাকে, এটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। কি বলো? বিষপূর্ণ গহ্বর। এটার ভিতরে কি থাকে? একটা বিষ থাকে। এই বিষটার নাম হচ্ছে হিপনোটক্সিন। কি বলো? হিপনোটক্সিন। টক্সিন মানে কি বলো? বিষ। তাহলে নিডোসাইটের ভিতরে কি থাকে? একটা নেমাটোসিস, যেটার ভিতরে বিষ থাকে। কেন বিষ থাকে? এরা শিকার করে না, তাহলে এই বিষ মেরে শিকারকে মেরে ফেলে এবং আটকে ধরে। তাহলে বিষ থাকতে হবে। এই বিষও থাকে, একটা থলি থাকে, এই থলিটার নাম কি? নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের অংশগুলো লাগবে। নেমাটোসিস্টে একটা সুতা থাকে, দেখো তো, একটা সুতা। এই সুতা দিয়েই এরা শিকারকে একদম আঁকড়ে ধরে। এরা কি? সুতা দিয়ে শিকারকে আটকে আটকে ধরে এবং আঁকড়ে ধরার পর এখান থেকে বিষ নিঃসৃত করে। এই বিষটাকে কি বলে? হিপনোটক্সিন। হিপনো মানে কি বলতো? ঘুম পাড়ায় দেওয়া। একটা গান আছে না, ব্লু আইস হিপনোটাইজ, তারপরে ব্লা ব্লা, ভুলে গেছি। ঠিক আছে, তাহলে কি হিপনোটক্সিন? কি? ঘুম ঘুম পড়ায় দেওয়া। তো ওরা করে কি? ওর শিকারকে ধরে একদম ঘুম পড়ায় দেবে, মানে অজ্ঞান করে ওরা খায় ফেলে। এখন এই হিপনোটক্সিনের ভিতর কি থাকে? হিপনোটক্সিনের ভিতর থাকবে প্রোটিন থাকবে, আর থাকবে হচ্ছে ফেনল। কি থাকবে ভাইয়া? ফেনল। ফেনলের সংকেতটা কিন্তু একবার বুয়েটে আসছিল, আমি যেবার পরীক্ষা দিছি ওইবারই আসছিল। এটা না ফেনলের সংকেত, তোমরা ফেনল, টলুইন, তারপরে হচ্ছে এগুলোর সংকেত খুব ভালো মতো শিখে যাবা, পরীক্ষার সময় কিন্তু হঠাৎ মনে থাকে না। গ্যামাক্সিনের সংকেত, হ্যাঁ, যাই হোক, এগুলো কেমিস্ট্রির স্যাররা বলবে। ওকে, তাহলে হচ্ছে হিপনোটক্সিনে কি থাকবে? প্রোটিন থাকবে, ফেনল থাকবে, মানে আমিষ থাকবে, ফেনল থাকবে। এটা যে কয়বার ডিউতে আসছে এর কোনো ঠিক ঠিকানা নাই। ওকে, তাহলে দেখো, দেখলাম নেমাটোসিস্টের ভিতরে ফেনল থাকে, সুতা থাকে। এই সুতাটা নরমালি পেঁচানো অবস্থায় থাকে। কিভাবে থাকে? ভিতরের দিকে পেঁচানো অবস্থায় থাকে, দেখছো? হ্যাঁ, এবং এই সুতাটা এবং বিষটা একটা ঢাকনা দিয়ে আটকানো থাকে। এই ঢাকনাটার নাম হচ্ছে অপারকুলাম। ঠিক আছে, এখন দেখো, যখন কোনো শিকারের কাছে ওরা যায়, তখনই ওরা কি শিকারটাকে খাইতে চায়। তখন একটা বন্দুকের ট্রিগারের মতো অংশ থাকে, এই ট্রিগারটা পিছন দিকে চলে যায়। পিছন দিকে চলে যায় গেলে অপারকুলামটা ঠাস করে খুলে যায়। ঠাস করে খুলে গেলে কি হয়? এই সূত্রটা পেঁচানো ছিল না ভিতরে, এই সূত্রটা ঠাস করে বাইরে বের হয়ে যায়, এবং সূত্রও বাইর হয়, এবং ছিটা কি বের হয় বলতো? বিষ বের হয়। ফলে কি? শিকার মরে যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে ট্রি হিসেবে কাজ করে কে বলো? নিডোসিল। নিডোসিল কিসের মতো কাজ করে ভাইয়া? ট্রিগার হিসেবে কাজ করে। এটা পরীক্ষায় বারবার আসে। আর ঢাকনিটার নাম কি? অপারকুলাম। এটার নাম কি? হিপনোটক্সিন, যেটা তৈরি হয় হচ্ছে আমিষ এবং তোমাদের ফেনল দিয়ে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এবং এরা যেহেতু একটা কোষ, একটা নিজস্ব নিউক্লিয়াস থাকবে। এবার আসো, এইটা ঢাকা ভার্সিটিতে অনেকবার আসছে। এদের নিজস্ব একটা পেঁচানো পেশিতন্তু থাকে, সূত্র ছাড়াও একটা পেঁচানো পেশিতন্তু থাকে। এই যে দেখো এটা, ঠিক আছে, পেঁচানো, এটার নাম হচ্ছে ল্যাসো। এই ল্যাসোটা পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, ডিউতে আসছে যে পেঁচানো পেশিতন্তুটার নাম কি? ল্যাসো। তাহলে বোঝা গেছে নিউরোসাইটের গঠন। তাহলে আমাকে একটু বলো তো, ট্রিগারের মতো কাজ করে কি? আমাকে একটু ইসে লিখে দেখাও, আহ চ্যাট বক্সে লিখে দেখাও, ট্রিগারের মতো কে কাজ করে? ভেরি গুড, নিডোসিল। নিডোসিল, তাই না? কাটার মতো অংশটা নিডোসিল। এবার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, শেষ, কাহিনী শেষ। তাহলে আমরা তখন নেমাটোসিস্ট বললাম। এই নেমাটোসিস্ট থাকে 4 প্রকারের। কয় প্রকার? 4 প্রকার। এটা কিন্তু ভুল কথা ভাইয়া। ঠিক আছে, নেমাটোসিস্ট 4 প্রকার, এটা ভুল কথা। নেমাটোসিস্ট হচ্ছে নিডারিয়া প্রাণীতে 23 প্রকার। একদম, কিন্তু বইয়ের ভিতরে কিন্তু ওই পয়রা পরীক্ষার আগের দিনই, তাই পিডিএফ দেখতে হবে। নিডারিয়া মোট আছে, নিডারিয়াতে নেমাটোসিস্ট আছে 23 ধরনের। ঠিক আছে, আর নিডারিয়ার একটা উদাহরণ হচ্ছে হাইড্রা। হাইড্রাতে আছে তোমার 4 ধরনের। এবং হাইড্রা লিখলে কিন্তু নিচে অবশ্যই দাগ দিতে হবে, নিডারিয়ার নিচে কিন্তু দাগ দেওয়া যাবে না। ঠিক আছে, হাইড্রার নিচে অবশ্যই দাগ দিতে হবে, কারণ এটা গণ, তাই না? গণ নামের নিচে দাগ দিতে হয়। তোমাদের যদি ভার্সিটিতে রিটেন আসে, হাইড্রার বৈজ্ঞানিক নাম লিখো, লিখবা হাইড্রা ভালকারিস। হাইড্রা ভালকারিস, দুইটার নিচেই দাগ দিতে হবে। হাইড্রাতে কয় প্রকার নেমাটোসিস্ট আছে? 4 প্রকার। ঠিক আছে, কনফিউশন যাতে না হয়। তাহলে নিডারিয়াতে আছে 23 ধরনের, হাইড্রাতে 4 প্রকার। কয়বার যে ডিউতে আসছে এর কোনো ঠিক ঠিকানা নেই, জেউতে আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই, অন্যান্য ভার্সিটিতে আসছে। তো হাইড্রার যে নেমাটোসিস্ট 4 প্রকার, হাইড্রাতে 4 প্রকারের নেমাটোসিস্ট। এখান থেকে কি কি পড়বা আমি বলি। বৃহত্তমটা পড়বা শুধু, স্টিনোটিল। ক্ষুদ্রতমটা পড়বা এস্টেরিওলিন। বৃহত্তমটা কি? স্টিনোটিল। ক্ষুদ্রতমটা কি? এস্টেরিওলিন। পেঁচানো থাকে যেটাই, ওটা হচ্ছে ভলভ্যান। ঠিক আছে, পেঁচানো একদম, মানে ছুঁড়ে দেওয়ার পরেও, সবগুলো দেখো ছুঁড়ে দেওয়ার পর সোজা হয়ে যায়, আর ছুঁড়ে দেওয়ার পরেও যেটা পেঁচায় সেটা হচ্ছে গিয়া, ঠিক আছে,
পেঁচানো থাকে সব সময়, মানে ছোড়ার পরেও পেঁচানো থাকে, ওটা হচ্ছে ভলভেন্ট। এটা পরীক্ষায় আসে। তাহলে ভলভেন্টটাই কি? বস্তুকে আঁকড়ে ধরতে সাহায্য করবে। পরীক্ষায় আসে বৃহত্তম কোনটা, ক্ষুদ্রতম কোনটা, আর ছোড়ার পরেও পেঁচানো থাকে কোনটা। আর কি আসে? নিডারিয়ায় মোট নেমাটোসিস্ট কত প্রকার যদি বলো? 23 ধরনের। কারণ নিডারিয়াতে 23 ধরনের, নিডারিয়াতেই তো নেমাটোসিস্ট থাকে। তোমরা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়ছো? শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে দেখবা নিডারিয়ার বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, এর ভিতরে হাইড্রাতে আছে 4 প্রকার। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। দেখি চ্যাট বক্সে তোমরা কি করতেছো, এত কি চ্যাট। ভেরি গুড। অঙ্গন ভাই আপনি কোন মেডিকেল? আমি হচ্ছে গিয়া অলরেডি পাশ করে ফেলছি, আমি এখন কোনো মেডিকেল কলেজে নাই। হাইড্রার আবিষ্কারক আব্রাহাম টেমলে দিবা না, তোমাদের হাইড্রার আবিষ্কারক আসবে না, বই থেকে আসবে। খালি পুনরুৎপত্তি ক্ষমতাটা দিবা আর ক্যারোলাস লিনিয়াস নামকরণ দিবা, এতটুকু দিবা, আর কিছু আবিষ্কারক আসবে না, কারণ বই থেকে লাইন তুলে দেয়, উইকিপিডিয়া থেকে কোশ্চেন করে না, মনে থাকে জানো। ওকে, এবারে তোমরা একটা পোল, সহজ একটা পোল নিয়ে নেই। হাইড্রার নেমাটোসিস্ট কি দিয়ে পূর্ণ থাকে? আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, আশা করি আমি আবার 90%-এর বেশি সঠিক আনসার পাবো। আমি কিন্তু বলে দিচ্ছি ব্লু আইস, ওই গানটা আছে, ঠিক আছে। হাইড্রার নেমাটো দেখছো আরিওতে আসছে, বললাম না 100 জায়গায় পরীক্ষা দিলে 200 জায়গায় পাবা। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি হাইড্রা শেষ করলে তোমাদের পরিপাক হয়ে গেছে। এখন পরিপাক থেকে যেটা পড়াবো ওটা জীবনে আসবে না, বাট হচ্ছে তোমাদের মানে জানার জন্য আমি পড়াবো, ঠিক আছে। কারণ অনেকেরই দেখি মানে কুতকুত করতেছে যে আমি একটু দেখি তো আসলে কি হয়, জানলে তো অসুবিধা নেই, টেকনিক অলরেডি শেষ। আচ্ছা আমি কি পোল লঞ্চ করছি না? ওকে, থ্যাঙ্কস আ লট। তোমাদেরকে আমি দেখো শেয়ার রেজাল্ট করে দেই। আমার খুব ভালো লাগে আমার ক্লাসে তোমরা পোলে অনেক ভালো পারো, ঠিক আছে। 91% সঠিক অ্যান্সার করছো, এই জন্য তোমাদেরকে মন থেকে একটা দোয়া, ঠিক আছে, মন থেকে যেন। আর এটা তো আমিষের ফেনল দিয়ে তৈরি, এটা তো জানি। এবারে হাইড্রার খাদ্য গ্রহণের পরিপাক অলরেডি পড়াই দিছি। ক্ষুদ্র ক্রাস্টেশীয় সন্ধিপথ, আর কিছু পড়া লাগবে না এখান থেকে, এখান থেকে শুধু এতটুকু পড়বা। এবার আসো হাইড্রার চলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, বিশেষ করে লুপিং, সমার বা ডিগবাজি, এটা দিয়ে আমাদের বুঝতে হবে। এটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ধরা খাবা, ঠিক আছে। ফার্স্টে আমি বুঝাই, আমি একটু ভিডিওটা অন করে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা বুঝলে দেখবা যে হাইড্রা, লুপিং আর সমারসল্টিং কত সহজ। লুপিং এ আলটিমেটলি কি হয় বলতো? হাইড্রা চলো ফার্স্টে লুপিং দেখি। এটা লুপিং। লুপিং মানে কি? হামাগুড়ি দিয়ে চলা। তা হামাগুড়ি দিয়ে যখন চলবে পাদচাকতি সবসময় নিচে থাকবে, ঠিক আছে, পাদচাকতি কখনো উপরে যাবে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবং প্রতিবার একটা লুপ গঠন হবে, দেখো তো, একটা লুপ গঠন হয়ে ছ্যাঁচড়াইয়া ছ্যাঁচড়াইয়া হাঁটবে, ঠিক আছে, এমন। দেখছো? দেখো দেখো, আবার দেখাচ্ছি, হাতে দেখো, ঠিক আছে। মানে একটা লুপ গঠন হবে। আর দেখো তো, এটা খুব ধীরে চলবে না, ছ্যাঁচড়ে ছ্যাঁচড়ে গড়ায় গড়ায় চলতেছে। তার মানে কি? প্রতিবার মাত্র একটা লুপ গঠন হবে, ঠিক আছে। আর ডিগবাজি কি দিছো কখনো? সাই কইরা পা উপরে উঠে যায়, পরীক্ষায় কোশ্চেন আসে কোন চলনে পাদচাকতি উপরে উঠে যায়, ঠিক আছে, পাদচাকতি উপরে উঠে যায় কোনটায় বলো? এই সবাই হ্যান্ড রেজ অফ করো, বুঝতে হবে। তাহলে সমারসল্টিং মানে কি বলো? ডিগবাজি। কখনো ডিগবাজি দিছো তোমরা? হ্যান্ড রেজ অফ করো সবাই, ঠিক আছে, কেউ আনসার করো না। কি আজব তো, হ্যান্ড রেজ দিতেছো কেন? হ্যান্ড রেজের সমস্যা হচ্ছে তো ভাইয়া, হ্যান্ড রেজটা একটু অফ করে, তোমরা হ্যান্ড রেজটা একটু অফ করো। ওকে, তাহলে কি বলো? সমারসল্টিং বা ডিগবাজিতে কি হয়? পা তোমার উপরে উঠে যায়, ঠিক আছে। এবার একটা জিনিস করো, লুপিং এ কি? লুপিং কি একটা ধীর গতি না? একটু দেখো তো, আমি আঙ্গুল দিয়ে দেখাই, ধীর গতি। লুপিং কি? ধীর গতি, আস্তে 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 যাচ্ছে, ঠিক আছে, ধীর গতি। আর সমারসল্টিং কি? সাই, একদম সাই করে উঠে আবার। তাহলে সমারসল্টিং কি? সোজা গতি না? আজকে দুইজন ট্রাই করবা, এক রুম থেকে আরেক রুমে যাবা, আস্তে আস্তে গড়ায় গড়ায় যাবা, ওই লুপিং এর মতো আস্তে আস্তে ছ্যাচড়ে ছ্যাচড়ে অন্য রুমে যাবা। আর হচ্ছে কি, ডিগ বাজে দিয়ে অন্য রুমে যাবা। তাহলে কোনটা দ্রুত? সমারসল্টিং দ্রুত, কারণ এখানে ডিগবাজিতে পাদচাকতি উপরে উঠে যায়, ফলে দুইটা লুপ সৃষ্টি হয়, একটা দুইটা, দুইটা লুপ সৃষ্টি হয়, তাই কি মানে প্রথম দিকে এরা অনেকখানি দ্রুত আর কি, ঠিক আছে। আর লুপিং কি? গড়াই গড়াই চলে, মাত্র একটা লুপ সৃষ্টি করে, তাই এটা ধীর। কিন্তু প্যাচটা কোথায় লাগে আমি বলি, চরম প্যাচ, ঠিক আছে, এবং এটাই সবাই ভুল করো। লুপিং আমি কি বলছি? ধীর গতি এবং মাত্র একটা লুপ গঠন হয়। কয়টা? একটা লুপ গঠন হয়, তাই ধীর।
কিন্তু লেখা কি, এবং এটা কি বলতো, দ্রুত, কিন্তু দুইটা লুপ গঠন হয়, তাই না? দুইটা লুপ গঠন করে। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে লম্বা লুপ, লম্বা দূরত্ব অতিক্রম করতে কোনটা ইউজড হয়, তোমরা এই দুইটা লুপ তোমরা একদম চোখ মুখ কান নাক সব বুঝা সবার সমারসল্টিং ঢাকায় আসো, যেটা ভুল ভাইয়া। নরমালি এটা একটু ব্যাখ্যাটা অন্যভাবে দিতে হবে। বলতো ডিগবাজিতে কষ্ট না গড়ায় গড়ায় চলতে কষ্ট? তাড়াতাড়ি চ্যাট বক্সে লিখো তো। ডিগবাজিতে কষ্ট না আহ, আহ, মানে মানে তোমার গড়াই গড়াই চলতে? ভেরি গুড সবাই, ইমন, রুমাইসা, সীমানা, মাহি জানো যে ডিগবাজিতে কষ্ট, ঠিক আছে। তাহলে এই জন্য হাইড্রা ডিগবাজি থেকে অনেক কষ্ট হয় না, সবাই চ্যাট বন্ধ করো, ডিগবাজি থেকে অনেক কষ্ট হয়। সেই জন্য হাইড্রাও যখন লম্বা দূরত্ব অতিক্রম করতে হয়, মনে করো অনেকখানি দূরত্ব অতিক্রম করতে হয়, ওরা যদি কিনা সমারসল্টিং দিত তাহলে তো অল্প একটু সময়ের মধ্যে হাঁপায় যেত। এই জন্য ওরা করে কি ধীরে ধীরে যায়, তাই না, যাতে কষ্টটা কম হয়। তাহলে এইটাই পরীক্ষায় মনে করো যে 300 বার আসছে মনে হয় সব ভার্সিটি মিলায়া, যে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোনটা ব্যবহার করা হয়, সমারসল্টিং। কিন্তু এখানে কি মাত্র একটা লুপ গঠন হয়, এই জন্য এটা ধীর, এবং ধীরে ধীরে গেলে ওদের কি কষ্ট কম হয়, তাই লম্বা দূরত্বে এরা আস্তে 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 যায়, ঠিক আছে, শুয়োপোকা বা জোকের গমনের মতো। আর সমারসল্টিং কি, এরা যেহেতু দ্রুত, দুইটা লুপ গঠন হয় এই জন্য এরা দ্রুত, কিন্তু এতে কষ্ট হয়, ঠিক আছে, এই জন্য এটা হবে না। তাই দ্রুত হইলে সেটা হচ্ছে সমারসল্টিং, আর লম্বা দূরত্ব লুপিং। এবারে আসো, যারা মনে করো যে হ্যাঁ তারপরও আমি মনে রাখবো না, এরকম কিছু আছে না, ঘাউরা আছে না, আছে ঘাউরা, বুঝো, ঘাটতেরা, তাই না, যে না আমি পড়বো না, আমি এত সুন্দর মতো মানে মানে মাথায় ধরাই দিলাম তারপরে বুঝবো না, এরকম তো হতেই পারে, স্বাভাবিক, অনেকেই আছে, তোমাদের সামনে যে বসে আছে সে এমনই ছিল। তো তাদের জন্য টেকনিক আছে, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য ল আছে, লুপিং, ঠিক আছে। তাহলে সকল প্রকার সকল টাইপের স্টুডেন্টদের জন্য কিন্তু কাহিনী আছে, উদ্ভাস যেটা তোমাদের সাপ্লাই করবে বা ডেলিভার করবে, তো ভয়ের কিছু নেই। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে মোট কয় প্রকারের হাইড্রার চলন আছে? তো বইতে 8 প্রকার দেয়া আছে, এখান থেকে জাহাঙ্গীরনগরে অনেকবার কোশ্চেন আসছে, হাইড্রার চলন হচ্ছে 8 প্রকার, ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, আশা করি বুঝতে পারছো। এবারে হচ্ছে হাইড্রার জনন। হাইড্রার জনন থেকে বেশি কিছু পড়বো না, আমরা একটু ভিডিওটা অফ করি, কারণ হাইড্রার চলন পড়ানো শেষ। হাইড্রার যৌন জনন এবং অযৌন জনন হয়, ঠিক আছে। হাইড্রার যৌন জননটা কবে হবে জানো? হেমন্তে বা শীতে, ঠিক আছে, এটা মনে রাখবা। সাধারণত শীতকালেই সবাই বিয়ে করে, তাই না? তো হাইড্রাও শীতকালে বিয়ে করে। তারপরও যারা এটা, যাদের কাছে শুনতে খুব লজ্জাস্কর লাগতেছে যে ভাইয়া ছি ছি কি বলেন এগুলো, হ্যাঁ, যৌন জনন আবার শীতকাল, তাই না, এটা পরীক্ষায় আসে, আমি কি করব বলতে হবে না। তো এটা মনে রাখবা, হাইড্রায় কি আছে, এইচ আছে, হেমন্ততে কি আছে, এইচ আছে। তাহলে হেমন্তর পরেই তো একটু শীত শীত আবহাওয়া পড়ে, তাহলে হেমন্ত শীতে এদের যৌন জনন হয়। আর অযৌন জনন মানে কি, ওই যে মুকুল তৈরি, মুকুল তৈরি হবে হচ্ছে গ্রীষ্মকালে, ঠিক আছে। তাহলে উল্টাটা, এটা মনে রাখবা, ঠিক আছে। মুকুলোদ্গম সম্পন্ন হতে 2 থেকে 3 দিন সময় লাগে, এটা মাঝে মধ্যে জেউতে আসতে দেখছি, সবসময় দেখিনি। হাইড্রার মিথ্যজীবিতা। হাইড্রা হচ্ছে শৈবালের সাথে মিলে একে অপরের উপকার করে, তখন শৈবালও উপকৃত হয়, হাইড্রা উপকৃত হয়, এটাকেই বলে হাইড্রার মিথ্যজীবিতা। শৈবালের কি উপকার হয়? শৈবাল আশ্রয় পায়, শালক সংশ্লেষণ হয়। আর হাইড্রার কি হয়? খাদ্য প্রাপ্তি, শ্বসন, কার্বন ডাই অক্সাইড বর্জ্য নিষ্কাশন, এগুলো এদের হয়, ঠিক আছে। হাইড্রা কিভাবে উপকার করে, কিভাবে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বলতো? শৈবাল কি করে? শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে, তাই না? শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, তখন কি ওরা কার্বন ডাই অক্সাইড নিবে না? এরা নিবে তো। এখানে একটা কাহিনী হয়েছে, কি কাহিনী হয়েছে বলতো? এখানে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে, হাইড্রার যে উপকারটা হয়, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড শোষণ, এই জিনিসটা আমরা নিয়ে যাব, মানে ভুল আছে, এখানে চলে যাবে, ঠিক আছে। কিভাবে হয় এখন আমি দেখি, ঠিক আছে। শৈবাল কি করে? শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয় বলতো? অক্সিজেন উৎপন্ন হয়। সেই অক্সিজেনটা হাইড্রা কি করে? শ্বসনের জন্য শক্তি উৎপাদনে ব্যবহার করে, ঠিক আছে। আবার হাইড্রা কি হয়? হাইড্রাতে শ্বসন হয়, শ্বসনের ফলে কি উৎপন্ন হয় বলতো? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই কার্বন ডাই অক্সাইডটা শালক সংশ্লেষণ কোন প্রক্রিয়া হয়? শালক সংশ্লেষণ কার্বন ডাই অক্সাইড এবং পানি মিলে কি হয়? গ্লুকোজ হয় এবং অক্সিজেন হয়। তাহলে এই যে যে শ্বসন কার্বন ডাই অক্সাইড হাইড্রে উৎপন্ন হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডটা কে গ্রহণ করে? শৈবাল গ্রহণ করে, শালক করে। ক্লিয়ার? একটু ভুল ছিল, এই জন্য আমি ঠিক করে দিলাম, ঠিক আছে। তাহলে বোঝা গেছে শৈবালের উপকার হয় এবং হাইড্রার উপকার হয়। পরীক্ষায় কিন্তু আসে যে কোনটায় কি হয়,
ঠিক আছে? তো আমরা জানি হাইড্রার কি হবে, শৈবালের কি হবে, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ পরীক্ষায় উপজাতি হিসেবে অক্সিজেন উৎপন্ন করবে, যে অক্সিজেনটা হাইড্রার জন্য উপকারী। হাইড্রোজেন শ্বসন হবে, এবং শ্বসনের ফলে হাইড্রোজেনের কি, হাইড্রার কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড। কারণ শ্বসনের ফলে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যেটা শৈবাল ব্যবহার করে খাদ্য উৎপন্ন করে। ঠিক আছে, এবারে একটা পোল আমি নিয়ে নিতে চাচ্ছি তোমাদের। পোলটা নাও, পোলের পরে আমরা হয়তো বা ওটা একটু বুঝাই দেবো। পোলটা একটু আনসার করো, ঠিক আছে? এটা বুঝাই দেবো, এখনো আমাদের হাতে 11 মিনিট সময় আছে, তাড়াতাড়ি আনসার করো। হাইড্রায় কোনটা থাকে না? আশা করি ক্লাস আনসার দেখো, ডিউতে আসছে, অনেকবার বলছি। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস এ লট। একটা মাইর, ঠিক আছে। যাই হোক, তোমরা 80%-এর মতো সঠিক উত্তর দিছো, বাট কষ্ট পাইছি, এত কম তো দেওয়া যাবে না, তাই না? কোনটা থাকে না? মেসোডার্ম থাকে না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে দ্বিস্তরী। ঠিক আছে, এটা আবার দেখাই, দেখলে ক্লিয়ার হবে। দেখো তো হাইড্রায় কি থাকে না? হাইড্রায় এক দাগাইছি, একটোডার্ম থাকে, এন্ডোডার্ম থাকে, মেসোডার্ম থাকে না। মেসোডার্মের বদলে থাকে হচ্ছে মেসোক্লিয়া, আর ত্রিস্তরী হইলে মেসোডার্ম থাকতো। এবারে আসো আমরা চলে যাই আমাদের সেই সুন্দর পরিপাকতন্ত্রের, এটা আমি বলছিলাম যে বুঝে, এটা খুব মজার একটা জিনিস, কিছুই না। ঠিক আছে, একটু দেখাবো, তারপরে নিজেরাই পড়লে বুঝবা। ঠিক আছে, 5 মিনিট লাগবে, ভয়ের কিছু নেই। মুখগহ্বরে লালাগ্রন্থিতে কি থাকে? টায়ালিন, হালকা মল্টেজও থাকে। ঠিক আছে, মল্টেজ, তারপরে টায়ালিন করে কি? স্টার্চ। তুমি আলু খাইলা বা ভাত খাইলা, ভাতের ভিতরে কি থাকে? পলিস্যাকারাইড, স্টার্চ। তারপরে মাংস খাইলা, যকৃৎ খাইলা, ওর ভিতর থেকে গ্লাইকোজেন, পলিস্যাকারাইড। এদেরকে ভেঙে মল্টোজে পরিণত করে। ঠিক আছে, এখন এদেরকে আলটিমেটলি কিসে পরিণত হয়? ফার্স্টে আমরা কার্বোহাইড্রেট পরিপাক আসি। কার্বোহাইড্রেট পরিপাক কোথায় শুরু হয়? মুখমণ্ডলে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক হয়, একটু আগে তোমরা আনসার করছো। এর ভিতরে কি শুরু হয়? যেখানে কি টায়ালিন, স্টার্চ বা একদম পলিস্যাকারাইড, এই দুটো কি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে ভেঙে কিসে পরিণত করে? মল্টেস। পুরোপুরি গ্লুকোজে কিন্তু এখনো হয় নাই, তাই না? পুরোপুরি গ্লুকোজ করতে হবে। পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাক হয় না, তাহলে শর্করার পাকস্থলিতে কোনো কাহিনী নাই। এরপরে কোথায়? ক্ষুদ্রান্ত্রে যাবে। ক্ষুদ্রান্ত্রে অবশ্যই অগ্নাশয়, দেখো তো অ্যামাইলেজ আছে, মল্টেজ আছে। অ্যামাইলেজ করে কি? স্টার্চ আর গ্লাইকোজেন, এই পলিস্যাকারাইড গুলোকে ভেঙে, পলিস্যাকারাইড, এদেরকে ভেঙে মল্টোজে পরিণত করে। আর এদের ভিতরে আরেকটা এনজাইম থাকে, এনজাইমের নাম কি? মল্টেস। মল্টেস কি করে? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এখন দেখো তো, কিছুটা মল্টোজ অপরিবর্তিত থাকতে পারে না? থাকতে পারে। আন্তরিক রসের ভিতরে দেখো, দুনিয়ার শর্করা পরিপাককারী এনজাইম আছে, কার্বোহাইড্রেট পরিপাককারী, ল্যাকটেজ, মল্টেস, সুক্রেজ, অ্যামাইলেজ। ল্যাকটেজ করে কি? শর্করা বা ডাইস্যাকারাইড, ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ গ্যালাক্টোজে পরিণত করে। মল্টেজ, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। সুক্রেজ, সুক্রোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। দেখছো আমাদের কি গ্লুকোজ উৎপন্ন হয়েছে? আবার বলি, সাধারণত আমরা খাই কি বলো? টাইম আছে, এখনো টাইম আছে, মাত্র 1 মিনিট হয়েছে, আমি বলছি 5 মিনিট নিব। আমরা সাধারণত কি খাই বলো? আমরা সাধারণত খাই হচ্ছে পলিস্যাকারাইড। মনে করো ভাত খাই, ভাত কি আলটিমেটলি একটা পলিস্যাকারাইড, ওর ভিতরে স্টার্চ থাকে। আর যকৃৎ ঠকৃৎ খাইলে ওর ভিতরে পলিস্যাকারাইড, গ্লাইকোজেন থাকে। মুখের ভিতরে খুব একটা পরিপাক হয় না, আংশিক হয়, তাই এটা নেগলিজিবল, এটা আমরা বাদ দিই। হ্যাঁ, আংশিক হয়ে কি, তাও গ্লুকোজ হয় না, মল্টোজে পরিণত হয়। ঠিক আছে, গ্লুকোজ যেটা নেগলিজিবল, তাই এটা আমরা পড়াবো না। ঠিক আছে, এরপরে কোথায় যায়? ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্ত্রে অগ্নাশয়ের দুইটা রস আছে, একটা অ্যামাইলেজ, একটা মল্টেস। অ্যামাইলেজ করে কি? স্টার্চকে ভেঙে আর গ্লাইকোজেনকে ভেঙে মল্টোজে পরিণত করে। আবার এদের ভিতরে মল্টেজও আছে। মল্টেজ কি করে? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, কারণ আলটিমেটলি ফেট কি? গ্লুকোজ পাওয়া। এরপরে মনে করো আরো কিছু থাকলো, সুক্রোজ, মল্টোজ, এগুলো গ্লুকোজে পরিণত হইলো না। ঠিক আছে, এগুলো কি? এই যে ল্যাকটোজ বলো, মল্টোজ বলো, সুক্রোজ বলো, কি এগুলো গ্লুকোজের ধাপটা, দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড। এরা তোমার পরিপাক হইলো না। তখন আল্লাহ তাআলা কি আন্তরিক গ্রন্থির ভিতরে ল্যাকটেজ দিয়ে দিছে, মল্টেজ দিয়ে দিছে, সুক্রেজ দিয়ে দিছে। ল্যাকটেজ কি করে? ল্যাকটোজকে গ্লুকোজে পরিণত করে। মল্টেজ, মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। সুক্রেজ, সুক্রোজকে গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে, গেল। এটা হচ্ছে কার্বোহাইড্রেট। ফ্যাট, সব থেকে সোজাটা পড়ি। ফ্যাট, তোমার নাম কি? পাকস্থলিতে ফ্যাট পরিপাককারী এনজাইম আছে ল্যাপিড। লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে পরিণত করে, কাহিনী শেষ। ক্ষুদ্রান্ত্রে আছে লাইপেজ, লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে পরিণত করে। তারপরে কি তোমার আন্তরিক গ্রন্থিতে কি আছে? লাইপেজ। দেখো তো, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে পরিণত করে। এটা তো খুব সহজ, 3 জায়গায় আছে, তাই না?
এবার আসো প্রোটিন, এইটা একটু কঠিন, এটা একটু মুখে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম নাই। পাকস্থলিতে একটা একটা পড়াবো, একটা একটা মনে রাখবা, যাতে কিনা সিকিউতে আসলে লিখতে পারো, বাট সিকিউতে এটা জীবনে আসবে না। এটা জাস্ট তোমাদের মজার জন্য পড়াচ্ছি, নাথিং এলস। ঠিক আছে? পাকস্থলী থেকে মেইন যে প্রোটিন পরিপাককারী এনজাইম বের হয়, এটার নাম হচ্ছে পেপসিন। পেপসিন কি করে? প্রোটিনকে ভেঙে প্রোটিওজ আর পেপটনে পরিণত করে। প্রোটিওজ আর পেপটন কি আমাদের উদ্দেশ্য? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো পাকস্থলীতে হচ্ছে প্রোটিন পরিপাক শুরু হয়। পেপসিন কি করে? প্রোটিনকে ভেঙে প্রোটিওজ আর পেপটনে পরিণত করে। ঠিক আছে? এরপরে এই প্রোটিওজ আর পেপটন চলে আসে কোথায় বলতো? পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে দেখো প্রোটিন পরিপাককারী দুনিয়ার এনজাইম আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস। এর ভিতরে ট্রিপসিন আর কাইমোট্রিপসিন করে কি? ওই যে প্রোটিওজ আর পেপটন আসলো, প্রোটিওজ আর পেপটন আসলো, ওদেরকে পলিপেপটাইডে পরিণত করে, আর একটু ভাঙলো। তারপরে বাদ বাকি যে এনজাইম গুলো আছে, কার্বক্সিপেপটাইডেস, অ্যামাইনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, এরা সবাই মিলে কি করে? এই পলিপেপটাইড গুলোকে কি করে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। ঠিক আছে? এটা কিন্তু লাগবে না, তারপর আমি তোমাদের বলতেছি জাস্ট মজার জন্য। ঠিক আছে? আলটিমেটলি কি ঘটে, ওকে? এখানে মেইনলি লাগবে হচ্ছে কোনটা থেকে কি এনজাইম নিঃসৃত হয়। নীল কালার দিয়ে আবার দাগাই দিতেছি, এটা পরীক্ষায় আসে। পেপসিনোজেন নিঃসৃত হয় গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, হাইড্রোক্লোরিক গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, আর অগ্নাশয় থেকে হচ্ছে আনিস মামা লাইকস টু, আনিস কাকা লাইকস টু ট্রাই কোলাব্যাংস ফ্রাই। এই ট্রিপসিন, কাইমোট্রিপসিন কয়বার যে পরীক্ষায় আসছে, অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। তাহলে প্রোটিন পরিপাক আমরা অ্যামাইনো অ্যাসিড পাইলাম, পাইলাম, গেল। এবার অন্ত্রে কিছুটা মনে করো থেকে গেল, হয় নাই। অন্ত্রেও এক ধরনের প্রোটিন পরিপাককারী এনজাইম আছে, অ্যামাইনোপেপটাইডেস, যেটা ওই পলিপেপটাইড অণুকে আলটিমেটলি লাস্ট অবধি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আই থিংক আমি তোমাদের এত বড় একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার 9:30টার আগে শেষ করে দিছি, 9:25 বাজে। ঠিক আছে? তাহলে ভাইয়া লাস্ট পোলটা লঞ্চ করে দেন, ওদের সাথে একটু গল্প করতে থাকি। ওকে ভাইয়া, তাহলে তোমাদের সাথে ক্লাস নিয়ে ভালো লাগছে, আর কি বলবো, এটাই। হ্যাঁ, থ্যাংক ইউ ইলিয়াস। নরসিংদীতে আমার ক্লাস করছিলা, কি অবিশ্বাস হলেও সত্য, আপনার কথা মনে পড়ছিল আজকে। বাহ, ভালো তো। ইঞ্জিনিয়ারিং এর কোনো কাহিনী নাই, কারণ ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইলেও তো মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এ যদি কেউ চান্স, তোমরা তখন বুঝবা কাহিনী কি, ঠেলা কাকে বলে। ঠিক আছে? থ্যাংক ইউ শাহিন ফর ইয়োর বিউটিফুল কমপ্লিমেন্ট। পুষ্টিকোষ আর পেশি আবরণী কোষ সেম। ওকে এহান, থ্যাঙ্কস আ লট। ওকে এহান কি আগে আমার ক্লাস করছো? ইহান, তাহলে মনে হয় ক্লাস করছো। থ্যাংক ইউ ফাহমিদা, থ্যাঙ্কস ফর ইউর নাইস অ্যাপ্রিসিয়েশন। তাহলে আমি স্টপ শেয়ার, নাম কি, স্লাইড শেয়ারটা অফ করে দিচ্ছি, তোমরা একটু চ্যাট অফ করো। ওকে, চ্যাটটা অফ করে দাও, কারণ হচ্ছে হ্যাং করতেছে। ইমামুল ভাই, আমরা কি লিভ নিব? হ্যাঁ ভাইয়া, যদি শেষ হয় তাহলে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের আপ- শেষ। আচ্ছা ভাই, তাহলে ওই জাহিদ ভাইয়ের সাথে কথা বলে একটু পিডিএফটা আপলোড ভাইয়ের কাছে দিয়ে দেন তাহলে ভাই। আচ্ছা ঠিক আছে, ওর পিডিএফটা আছে, ওর পিডিএফ এ যা ছিল ওগুলো আমি একটা কাজ করি, আমার পিডিএফ এ লাগাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জি শুনেন, আমার জি কিন্তু মেইলে জি পাঠাইতে ভাই। হবে কিন্তু আজকে, বুঝছেন? ভাই টিচার্স, আপনি না পারলে মানে আপনি হচ্ছে মানে একসাথে করে জাহিদ ভাইকে দিলে জাহিদ ভাই আপলোড দিতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ভাই, ঠিক আছে ভাই, ওকে। ওকে কিন্তু ভাই, থ্যাংক ইউ তাহলে ভাই। হ্যাঁ হ্যাঁ, thank জি ধন্যবাদ, আর স্টুডেন্ট ভাইয়া পুরো তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। আজকে ক্লাসটি পর্যন্ত, সামনে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবার সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।